আমরা গত ক্লাসে মুক্তিযুদ্ধ সম্পর্কে পড়েছিলাম। আজকে আমরা বাংলাদেশের সংবিধান সম্পর্কে পড়ব। সংবিধানের উপরে আমাদের মূলত 3টা লেকচার হবে। এর মধ্যে সংবিধানের যে বিভিন্ন অনুচ্ছেদ বা ভাগ রয়েছে সেইটার আলোকে আমরা এটাকে 3টা ভাগে বিভক্ত করেছি। প্রথমত সংবিধানের ফ্রেশ যে অনুচ্ছেদগুলি রয়েছে সেটা সম্পর্কিত, দ্বিতীয় ক্লাসে বাংলাদেশের যে শাসন বিভাগ এবং বিচার বিভাগ, আর তৃতীয় ভাগে সংবিধানের অন্যান্য যে সমস্ত বিষয়গুলি রয়েছে তফসিল বা বিভিন্ন সংবিধান সংশোধনী। তো আজকে আমাদের লেকচারের মূল বিষয় সংবিধান রচনার প্রেক্ষাপট এবং 1 থেকে 25 অনুচ্ছেদ। এখানে 2টা অংশ, সংবিধান রচনার প্রেক্ষাপট এবং আমাদের 1 থেকে দ্বিতীয় 25 অনুচ্ছেদ পর্যন্ত যে বিষয়গুলি রয়েছে, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় ভাগ আমাদের আজকের আলোচ্য বিষয়। তো প্রথমেই আসি আমরা সংবিধান রচনার প্রেক্ষাপট সম্পর্কে। সংবিধান রচনার প্রেক্ষাপটের ক্ষেত্রে আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, অর্থাৎ 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হলো, 10ই এপ্রিল সরকার গঠিত হলো, 17ই এপ্রিল সরকার শপথ নিল। তো 10ই এপ্রিল সরকার গঠিত হওয়ার আগ দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হলো। এই ঘোষণাপত্রের উপরে ভিত্তি করেই মূলত 10ই এপ্রিল সরকার গঠিত হয়েছিল। তো এই 10ই এপ্রিল 1971 সাল থেকে পরবর্তী পর্যায়ে 16ই ডিসেম্বর 1971 পর্যন্ত চলেছিল ওই যে সংবিধান যে ঘোষণাপত্র, এই সংবিধান ঘোষণাপত্রের উপর ভিত্তি করেই মূলত রাষ্ট্রটা পরিচালিত হয়েছিল। বাংলাদেশ স্বাধীনতা লাভ করলো, বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে ছিলেন। পরবর্তীতে 10ই জানুয়ারি 1972 বঙ্গবন্ধু বাংলাদেশে প্রত্যাবর্তন করলেন। 10ই জানুয়ারি 1972 বঙ্গবন্ধু দেশে এসে 11ই জানুয়ারি 1972 তিনি অস্থায়ী সংবিধান আদেশ জারি করলেন। এই অস্থায়ী সংবিধান আদেশ এইটা বঙ্গবন্ধুর মূলত যে স্বাধীনতার ঘোষণাপত্র, এইটার আলোকে যে রাষ্ট্রটা পরিচালিত হবে এবং আমাদের বাংলাদেশের জন্য যে সংবিধান তৈরি করতে হবে সেইটাকে লক্ষ্য রেখে তিনি 11ই জানুয়ারি মূলত অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। তো এখন এই 11ই জানুয়ারি থেকে 16ই ডিসেম্বর 1972 অর্থাৎ যখন থেকে সংবিধান কার্যকর হলো, এই ঘটনাগুলিই মূলত আমাদের সংবিধান রচনার প্রেক্ষাপট। তো প্রথমত আপনারা খাতায় লিখবেন স্বাধীনতার ঘোষণাপত্র। স্বাধীনতার ঘোষণাপত্র বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয়েছিল 26 মার্চ 1971 থেকে 15ই ডিসেম্বর 1972। এই বিষয়টা আপনারা একটু খেয়াল করেন যে যেই দিন থেকে স্বাধীনতার ঘোষণাটা দেওয়া হয়েছে সেই দিন থেকে সংবিধান কার্যকর হওয়ার আগ পর্যন্ত আমাদের এই স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয়েছিল। সুতরাং এই স্বাধীনতার ঘোষণাপত্রকে অস্থায়ী সংবিধান হিসাবে পরিগণিত করা হয়।
এখন এই অস্থায়ী সংবিধানের আলোকে বঙ্গবন্ধুর যে ঘোষণাটি ছিল 11ই জানুয়ারি, আমরা পরপর আসি। 11ই জানুয়ারি 1972 বঙ্গবন্ধু কর্তৃক অস্থায়ী সংবিধান আদেশ জারি, যেটা প্রাতিষ্ঠানিক রূপ পেল। বঙ্গবন্ধু কর্তৃক অস্থায়ী সংবিধান আদেশ জারি। এই অস্থায়ী সংবিধান আদেশ জারি, এখানেও এটা এলোমেলো হয়ে যায় যে আবু সাইদ চৌধুরী করেছিলেন নাকি বঙ্গবন্ধু করেছিলেন। বঙ্গবন্ধু কর্তৃক অস্থায়ী সংবিধান আদেশ জারি। এই অস্থায়ী সংবিধান আদেশ জারির প্রেক্ষিতে 12ই জানুয়ারি 1972 বাংলাদেশে কিছু পরিবর্তন করা হলো। অর্থাৎ আগে ছিল বাংলাদেশ রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা, আর এর পরে আসলো বাংলাদেশে মন্ত্রী পরিষদ শাসিত শাসন ব্যবস্থা। অর্থাৎ আগে বঙ্গবন্ধু রাষ্ট্রপতি ছিলেন, বঙ্গবন্ধু রাষ্ট্রপতির পরিবর্তে হলেন প্রধানমন্ত্রী, আর বিচারপতি আবু সাইদ চৌধুরীকে করা হলো রাষ্ট্রপতি। অর্থাৎ রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার পরিবর্তে মন্ত্রী পরিষদ শাসিত শাসন ব্যবস্থা চালু। অর্থাৎ আগে যে রাষ্ট্রপতি শাসন তার পরিবর্তে মন্ত্রী পরিষদ শাসিত শাসন ব্যবস্থাটা চালু হলো। অর্থাৎ রাষ্ট্রপতি হলেন এই সময় আবু সাইদ চৌধুরী, আর প্রধানমন্ত্রী হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অর্থাৎ এখনকার যে সিস্টেমটা, যে প্রধানমন্ত্রী সর্বোচ্চ পাওয়ারটা এক্সারসাইজ করে, ঠিক ওই রকমভাবে বঙ্গবন্ধু হলেন প্রধানমন্ত্রী আর বিচারপতি আবু সাইদ চৌধুরীকে করা হলো রাষ্ট্রপতি। তো এখন যেমন যে কোনো আইন জারি করতে হলে রাষ্ট্রপতির মাধ্যমে জারি করা হয়, তখন রাষ্ট্রপতির মাধ্যমেও কিছু আইন কানুন জারি করা হলো। এই 12ই জানুয়ারির পরে আসি আমরা 23 মার্চ 1972, অর্থাৎ রাষ্ট্রপতি এই আবু সাইদ চৌধুরী কর্তৃক রাষ্ট্রপতি কর্তৃক গণপরিষদ আদেশ জারি। এখন এই গণপরিষদটা কি ছিল, যে আপৎকালীন যখন দেশে কোনো সংবিধান থাকে না, আপৎকালীন সময়ে রাষ্ট্রটাকে পরিচালনা করার জন্য একটা সংস্থা কাজ করে, সেটাই মূলত গণপরিষদ। যেমন 1947 সালে যখন পাকিস্তান স্বাধীনতা লাভ করে, তো ওই সময় পাকিস্তানে এই যে গণপরিষদের মাধ্যমে তারা একটা সংবিধান তৈরি করেছিল, যেটা 1956 সালে, অর্থাৎ 47 থেকে 56 সাল পর্যন্ত লেগেছিল। তো বাংলাদেশেও এরকমভাবে যে সংবিধান রচনার লক্ষ্যে যে একটা পরিষদ কাজ করবে, তো এই গণপরিষদ আদেশটা জারি করলেন 23 মার্চ 1972। আপনারা খেয়াল করেন যে অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি থাকা অবস্থাতে 11 তারিখে, আর গণপরিষদ আদেশটা জারি করলেন রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী। ওখানে বঙ্গবন্ধু আর এখানে হচ্ছে আবু সাইদ চৌধুরী। 26 মার্চ 1972 এই গণপরিষদ আদেশ কার্যকর হলো।
আদেশটা জারি করলেন 23শে মার্চ আর কার্যকর হলো 26শে মার্চ। আপনারা কেয়ারফুলি এটা দেখবেন। এই যে গণপরিষদ, এই গণপরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় 10 এপ্রিল। তো ওই 10 এপ্রিল গণপরিষদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার আগ দিয়ে আমরা গণপরিষদের যেটা গঠিত হবে সেই গণপরিষদের সদস্য কারা হতে পারবেন তাদের সম্পর্কে আমরা একটু জানব। যে গণপরিষদের সদস্য কারা হতে পারবেন। আপনারা খেয়াল করুন, গত ক্লাসে যেটা আমি বলেছিলাম যে 1970 সালে পাকিস্তানের যে নির্বাচনটা হয়েছিল সমগ্র পাকিস্তান মিলে, এবং আমাদের পূর্ব পাকিস্তান যে ওই সময় যেটা ছিল সেখানে যে নির্বাচনটা হয়েছিল, একটা হচ্ছে জাতীয় নির্বাচন, একটা প্রাদেশিক নির্বাচন। তো গণপরিষদে বলা হলো যে সর্বশেষ যে নির্বাচনটা হয়ে গেছে ওই নির্বাচনে যে সমস্ত প্রার্থী জয়লাভ করেছিল ওই সমস্ত প্রার্থীদেরকে দিয়ে গণপরিষদটা গঠিত হবে। তার মানে যেন তেন ব্যক্তিকে এনে তো গণপরিষদের সদস্য করা যাবে না, গণপরিষদের গঠনের তো একটা বেস থাকতে হবে। তো এখানে বলা হলো যে জাতীয় নির্বাচন 70 সালের, অর্থাৎ 1970 সালের যে জাতীয় নির্বাচন, 7ই ডিসেম্বর 1970 সালের জাতীয় নির্বাচনে ওই সময়ে আমাদের পূর্ব পাকিস্তানে আসন ছিল মোট 169টি, অর্থাৎ মহিলা 162টি হচ্ছে নির্বাচনের জন্য, আর মহিলা আসন 7টি, মিলে হচ্ছে 169টি। যদিও আওয়ামী লীগ জয়লাভ করেছিল 167টিতে, কিন্তু মোট আসন ছিল 169টি। এটা একটা। আর 70 সালের যে প্রাদেশিক নির্বাচন, এখানে আসন ছিল 310টি। তো ওই যে 310টি, এখানে 310, আমরা এটাকে 300টি ধরছি, অর্থাৎ মহিলা আসন 10টি আর নির্বাচনের জন্য 300টি, মোট হচ্ছে 310টি। তো এখন এর মধ্য থেকে মহিলা আসনগুলি বাদ দেওয়া হয়, অর্থাৎ যারা মহিলা নির্বাচিত সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত হয়েছিলেন ওরা সদস্য হতে পারবেন না গণপরিষদের, কিন্তু জাতীয় নির্বাচনে মহিলারা কিন্তু এখানে সদস্য হতে পারছেন। তার কারণ এখানে ছিল 162 যোগ 7, এই 7 জন মহিলা এখানে এসেছেন, কিন্তু এই জায়গাতে মহিলাগুলোকে বাদ দেওয়া হয়েছে। এটা তো ওই প্রাদেশিক পরিষদের 300 জন আর জাতীয় পরিষদের নির্বাচনের 169 জন, এই মোট 469 জন ব্যক্তি গণপরিষদের সদস্য হওয়ার মতো, মানে যে গণপরিষদের ঘোষণাটা দেওয়া হলো 23 তারিখে 23শে মার্চ, ওখানে বলা হলো যে পাকিস্তানে 1970 সালের জাতীয় নির্বাচনে যে 169 জন পূর্ব পাকিস্তানে নির্বাচিত হয়েছিলেন এবং প্রাদেশিক পরিষদের 300 জন, এই মোট 469 জন গণপরিষদের সদস্য হতে পারবেন। কিন্তু তার মধ্য থেকে 66 জন বিভিন্ন ক্রাইটেরিয়ায় বাদ পড়ে গেলেন। গণপরিষদের সদস্য হলো 403 জন, গণপরিষদের সদস্য হলো 403 জন। এখন এই যে 66 জন যাদেরকে বাদ দেওয়া হলো বিভিন্ন ক্রাইটেরিয়ায়, তো এখানে 5টা ক্রাইটেরিয়া করা হয়েছিল তাদেরকে যে বাদ দেওয়া হয়েছিল। এখানে বাদ দেওয়ার মধ্যে 1 নম্বর হচ্ছে মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন 12 জন, অর্থাৎ 1970 সালের নির্বাচনে এই 2টা নির্বাচনে যারা নির্বাচিত হয়েছিলেন তারা মুক্তিযুদ্ধ করতে গিয়ে 12 জন শহীদ হয়েছিলেন। আসলে এখানে মহিলা আসন বাদ দেওয়ার মূল কারণটা এখানে গুরুত্ব বিবেচনা করে, যেহেতু জাতীয় নির্বাচনে মহিলাদের গুরুত্বটা বেশি ছিল, সমগ্র পাকিস্তানব্যাপী নির্বাচনটা হয়েছিল, আর প্রাদেশিক পরিষদের যে মহিলাগুলো নির্বাচিত হয়েছিল তাদের গুরুত্বটা কম ছিল, যার পরিপ্রেক্ষিতে ওই সময় একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এখানে এই 10 জনকে বাদ দেওয়া হোক, এটা এই জন্য এখানে বাদ দেওয়া হয়েছিল গুরুত্বর বিবেচনায়।
শহীদ 12 জন, এরপরে দালালির অভিযোগে 5 জনকে বাদ দেওয়া হয়। মানে দালালি যে আইনটা করা হয়েছিল, দালালির অভিযোগে 5 জন বাদ। 3 দুর্নীতির অভিযোগে 46 জন, যে ওই সময় এমপি নির্বাচিত হয়েছিলেন কিন্তু তারা বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন, সেখান থেকে 46 জনকে বাদ দেওয়া হয়। 4 পাকিস্তানের পক্ষ অবলম্বন, পাকিস্তানের পক্ষ অবলম্বন 2 জন। আপনাদের মনে আছে কিনা, এই যে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ 2টা আসনে পরাজিত হয়েছিল, একটা ময়মনসিংহে আর একটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে। তো ওই 2 জন, অর্থাৎ ময়মনসিংহে পিডিপির নুরুল আমিন এবং পার্বত্য চট্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী রাজা ত্রিদীপ রায়, এই নুরুল আমিন এবং রাজা ত্রিদীপ রায় তারা পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছিল, যার পরিপ্রেক্ষিতে ওই 2 জনকে গণপরিষদের সদস্য করা হয়নি। 5 বিদেশে চাকরি, বিদেশে মিশনে 1 জন চাকরি নিয়েছিল। এই হচ্ছে মোট 66 জন। এই 66 জন ব্যক্তিকে এখান থেকে বাদ দেওয়া হয়, আর এই 403 জনকে নিয়ে তখন গণপরিষদ গঠিত হয়। আপনারা এই ফিগারটা মনে রাখবেন, 12, 5, 46, 2 এবং 1। গণপরিষদ গঠিত হলো। গণপরিষদের যখন 10 তারিখে 10 এপ্রিল যে প্রথম বৈঠকটা অনুষ্ঠিত হয়েছিল, 10 এপ্রিল 1972 গণপরিষদের প্রথম বৈঠক। গণপরিষদে যখন প্রথম বৈঠক অনুষ্ঠিত হলো, ওই বৈঠকে এখানে সভাপতি, পরবর্তী পর্যায়ে স্পিকার, ডেপুটি স্পিকার, এই নামগুলি আমাদের চাকরির পরীক্ষাতে অনেকবার আসে। আপনারা অনেকবার এটা পড়ে আসছেন। দেখেন যে গণপরিষদের যখন প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় তখন তার স্পিকার বা ডেপুটি স্পিকার কোনো কিছুই হয়নি। তো ওই গণপরিষদের প্রথম বৈঠকে সভাপতির দায়িত্ব পালন করলেন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। পরবর্তীতে স্পিকার নির্বাচন করা হলো আব্দুল হামিদ, শাহ আব্দুল হামিদ স্পিকার। আর ডেপুটি স্পিকার সমস্যা নাই, আচ্ছা, সভাপতি করা হলো মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, আর স্পিকার করা হলো শাহ আব্দুল হামিদ। ডেপুটি স্পিকার করা হলো সরি একটু ডিস্টার্ব হয়েছে। আমাদের ডেপুটি স্পিকার করা হলো মোহাম্মদুল্লাহ, অর্থাৎ শাহ আব্দুল হামিদ আর ডেপুটি স্পিকার মোহাম্মদুল্লাহ। এই 3টা নাম আমাদের গণপরিষদের সঙ্গে জড়িত। পরবর্তীতে যখন 1973 সালের 7ই মার্চ বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো, ওই জাতীয় সংসদ নির্বাচনের স্পিকার, ডেপুটি স্পিকার করা হলো। তখন স্পিকার করা হয়েছিল মোহাম্মদুল্লাহকে, যে মোহাম্মদুল্লাহ হচ্ছে এখানকার ডেপুটি স্পিকার ছিলেন গণপরিষদের, আর জাতীয় সংসদের তিনি হলেন স্পিকার। আর পরবর্তীতে ডেপুটি স্পিকার করা হলো মোহাম্মদ বাইতুল্লাহ। তাহলে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ স্পিকার, শাহ আব্দুল হামিদ ডেপুটি স্পিকার মোহাম্মদুল্লাহ, আর জাতীয় সংসদের প্রথম স্পিকার মোহাম্মদুল্লাহ, ডেপুটি স্পিকার মোহাম্মদ
বাইতুল্লাহ। এই 5টা নাম আপনারা মনে রাখবেন। গণপরিষদের যখন প্রথম বৈঠক অনুষ্ঠিত হলো তখন 11 এপ্রিল 1972, মানে যে গণপরিষদের মূল লক্ষ্যই হচ্ছে সংবিধান প্রণয়ন করা। তো 11 এপ্রিল তখন 34 সদস্য বিশিষ্ট সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হলো। সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হলো। তো এই সংবিধান প্রণয়ন কমিটি এদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হলো 17 এপ্রিল। 17 এপ্রিল 1972 সংবিধান প্রণয়ন কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হলো। তো এই সংবিধান প্রণয়ন কমিটির যিনি প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন, তার এই কমিটির সম্পর্কে আপনারা জানেন যে একমাত্র মহিলা সদস্য ছিল রাজিয়া বানু। তারা মূলত ভারত এবং ব্রিটেন এই দুইটা দেশের সংবিধানকে তারা প্রাধান্য দিয়েছিল। তারা বিভিন্ন জায়গাতে তারা গিয়েছিল। তো ভারত এবং ব্রিটেন এই দুইটা দেশের সংবিধানকে প্রায়োরিটি দিয়ে তারা 47টা বৈঠক করেছিল। এই 47টা বৈঠকে তাদের প্রায় 300 ঘন্টা সময় ব্যয় হয়েছিল। তো 47টা বৈঠক করে তারা একটা সংবিধানের খসড়া তারা তৈরি করেছিল। তো এই সংবিধানের খসড়া পরবর্তীতে 10 জুন তারা বিল আকারে প্রস্তুত করে এবং 12 অক্টোবর পরবর্তীতে এখানে বিভিন্ন সংযোজন বিয়োজন করে 12 অক্টোবর তারা সংবিধানটা যে সংবিধানের খসড়া সেটা তারা জাতীয় সংবিধান গণপরিষদে তারা উত্থাপন করে। তো এখন এখানে বলতে হয় এই যে 12 অক্টোবর গণপরিষদে যে সংবিধানের খসড়া উত্থাপন করা হলো। এখন এই সংবিধানের খসড়া যখন তৈরি করেছিল তো সেখানে মানে খসড়াটা ফাইনালি করার আগে এখানে অনেকগুলা প্রস্তাবনা দেওয়া হয়েছিল। মানে এখানে এই 10 জুনটা গুরুত্বপূর্ণ নয়, তারপর আমি একটু দেই যে 10 জুন 1972 তারা সেটাকে বিল আকারে যখন প্রস্তুত করলো, এটা বিল আকারে প্রস্তুত। তো বিল আকারে প্রস্তুত করার পরে গণপরিষদে সেটার উপরে অনেক আলাপ আলোচনা হলো। তো এখানে 98টি প্রস্তাব দেওয়া হয়েছিল। মানে যে আমাদের যে সংবিধানটা যেটা তৈরি করা হয়েছে সেখানে 98টি প্রস্তাব দেওয়া হয়েছে যে এই করতে হবে, এই করতে হবে। তো 98টি প্রস্তাবের মধ্যে 65টি প্রস্তাব তারা গ্রহণ করেছিল, মানে এই সংবিধান প্রণয়ন কমিটি। তো 65টা সংশোধনী গ্রহণ করে তারা তৈরি করে 12 অক্টোবর এই সংবিধানের খসড়াটা উত্থাপন করলো। সেটা নিয়ে আলাপ আলোচনা হলো। পরবর্তীতে 4 নভেম্বর 1972 এটা গণপরিষদে গৃহীত হলো। পরবর্তীতে 16 ডিসেম্বর 1972 সংবিধানটা কার্যকর হলো। তো এখন এই তারিখগুলি মূলত আমাদের কাছে গুরুত্বপূর্ণ, অর্থাৎ 11 জানুয়ারি 1972 থেকে শুরু করে 16 ডিসেম্বর পর্যন্ত এটা হচ্ছে আমাদের সংবিধান রচনার প্রেক্ষাপট। তো যে সংবিধানটা রচিত হলো এই সংবিধানের এখানে যে কয়েকটা সংখ্যা রয়েছে, আমাদের বাংলাদেশের সংবিধানের যে বৈশিষ্ট্যগুলি রয়েছে তার মধ্যে এটা অন্যতম হচ্ছে দুষ্পরিবর্তনীয়, যে সহজে ইচ্ছা করলে কেউ এটাকে পরিবর্তন করতে পারে না। তো সংবিধানের এখানে একটি প্রস্তাবনা
এর 4টি মূলনীতি, 7টি তফসিল। তফসিলটা অনেকের কাছে ক্লিয়ার হয় না, আমরা তফসিল সম্পর্কে 3 নম্বর ক্লাসে আমরা মূলত পড়াবো, যেখানে সংবিধান সংশোধনী রয়েছে, অর্থাৎ আমাদের অনুচ্ছেদের বাইরেও কিছু আইন কানুন সংযুক্ত করা হয়েছে মূলত তফসিলের মধ্যে। এখানে 7টি তফসিল, 11টি ভাগ আর 153টি অনুচ্ছেদ। একটি প্রস্তাবনা, 4টি মূলনীতি, 7টি তফসিল, 11টি ভাগ এবং 153টি অনুচ্ছেদ। এটা হচ্ছে এখানকার মেইন ফিগার। এইটার উপরে ভিত্তি করে আমাদের মূল দরকার হচ্ছে এই অনুচ্ছেদ, 153টি অনুচ্ছেদ। এখন সংবিধান দেখে অনেকেই ভয় পায় যে এই 153টা অনুচ্ছেদ আমাকে পড়তে হবে, আর যে কঠিন কঠিন ভাষা দিয়ে সংবিধানটা লেখা রয়েছে, মানে সাধু ভাষায়, তো এইটা দেখলে অনেকেই পিছিয়ে পড়ে যে না, সংবিধানটা বাদ দিয়ে দিব। তো এখন আমি সংবিধানের গুরুত্বটা আপনাদেরকে একটু যদি তুলে ধরি। আমাদের প্রিলিতে সংবিধানের উপরে 3 মার্কসের কোশ্চিন আসে। প্রিলিতে আমাদের যে 9টি চ্যাপ্টার রয়েছে, সেই 9টি চ্যাপ্টারের মধ্যে একটা চ্যাপ্টার আমাদের সংবিধান। প্রিলির জন্য 3 মার্কসের কোশ্চিন রয়েছে। তো অনেকেই মনে করে যে 3 মার্কসের জন্য এত কঠিন কঠিন জিনিস পড়ব, প্রচুর সময় চলে যাচ্ছে, তো আমি সংবিধানটা বাদ দিয়ে দিই, এর চাইতে অন্য জায়গায় সময় দিই, হয়তো সেখান থেকে আমি 3 মার্কসের চাইতে বেশি নম্বর পাবো। আপনি পেতে পারেন, 3-এর চাইতেও হয়তো 10 নম্বরও আপনি পেতে পারেন। আপনি প্রিলিতে টিকে গেলেন, সংবিধান না পড়েই আপনি প্রিলি পার হয়ে আপনি রিটেনের দিকে গেলেন, কিন্তু খুব বেশি একটা লাভবান আপনি হতে পারবেন না। তার কারণটা কি? রিটেন পরীক্ষাতে আমাদের সংবিধানের উপরে কম করে 40 মার্কসের কোশ্চিন থাকে, অর্থাৎ 2 সেট, যে 20-20 40, এটা তার মানে প্রথম সেটে প্রায় 5টি, দ্বিতীয় সেটে 5টি, প্রায় 10টি করে কোশ্চিন অথবা 8টি কোশ্চিন এখানে থাকতে পারে। এটা সেখান থেকে মোট 40 মার্কসের কোশ্চিন রিটেন পরীক্ষাতে থাকবে। এ পর্যন্ত যতগুলা পরীক্ষা হয়েছে। আপনি যদি আরেকটু পেছনের দিকে যান, যে 34তম বিসিএস এর আগে বিসিএস এর কোশ্চিনের প্যাটার্নটা ভিন্ন ছিল। আপনারা জানেন কিনা যে বাংলাদেশ অ্যাফেয়ার্সে 200 মার্কসের কোশ্চিন হতো রিটেন পরীক্ষাতে। প্রথম পত্র 100 মার্কস, দ্বিতীয় পত্র 100 মার্কস। এই যে প্রথম পত্র, এই প্রথম পত্র হচ্ছে ওভারঅল বাংলাদেশ, আর দ্বিতীয় পত্র হচ্ছে সংবিধান, কনস্টিটিউশনস। শুধু সংবিধানের উপরে 100 মার্কসের কোশ্চিন হতো 34তম বিসিএস এর আগে। তো এখন আপনি বোঝেন যে যেখানে 100 মার্কসের কোশ্চিন হতো, পরবর্তীতে এখন নম্বরটা কমিয়ে 40 মার্কস হয়েছে। তো আপনি যদি প্রিলিতে সংবিধানটা না পড়েন, রিটেন পরীক্ষাতে আপনি এই 40 মার্কসের অ্যান্সার আপনি কিভাবে করবেন? আচ্ছা, শুধু 40 মার্কস নয়, 40 মার্কসের বাইরেও আপনি সংবিধান ঢুকাইতে পারবেন। কেমন? ধরুন আপনার একটা কোশ্চিন আসলো যে বাংলাদেশের নারী অধিকার সম্পর্কে লিখুন। আপনি যদি শুরুটাই করেন যে বাংলাদেশ সংবিধানের 19, 27, 28, 59, 65 নাম্বার অনুচ্ছেদে বাংলাদেশের নারী অধিকার সম্পর্কে বর্ণনা করা হয়েছে, আপনার কোশ্চিনের মানটা বেড়ে যাবে না? হয়তো আপনার পরীক্ষাতে আসলো যে বাংলাদেশের জীব বৈচিত্র্য সম্পর্কে লিখুন। সংবিধান কিন্তু বলেনি। আপনি যদি শুরু করেন বাংলাদেশ সংবিধানের 18 ক অনুচ্ছেদে জীব বৈচিত্র্য সম্পর্কে বলা হয়েছে, আপনার মানটা বেড়ে যাবে না? কোশ্চিন আসলো বাংলাদেশের পররাষ্ট্র নীতি সম্পর্কে লিখুন। আপনি যদি লেখেন যে বাংলাদেশ সংবিধানের 25 এবং 145 নম্বর অনুচ্ছেদে পররাষ্ট্রনীতি সম্পর্কে বলা হয়েছে, মানটা বেড়ে যাবে। যদি কোশ্চিন আসে যে বাংলাদেশের শিক্ষা সম্পর্কে লিখুন, আপনি লিখতে পারেন বাংলাদেশ সংবিধানের 17 নম্বর অনুচ্ছেদে শিক্ষা সম্পর্কে বলা রয়েছে। সুতরাং সংবিধান সরাসরি 40 মার্কসের, এর বাইরেও আপনি কম করেও আরও 30 থেকে 35 মার্কস আপনি সংবিধান দিতে পারবেন।
সুতরাং প্রায় 70 থেকে 75 মার্কস আপনি সংবিধানের আলোকে লিখতে পারবেন। এখন আপনার প্রিলির পরে রিটেন পরীক্ষার আগে আপনি সর্বোচ্চ সময় পাচ্ছেন 3 মাস। তো এখন আপনি 3 মাসে আপনাকে 9টা সাবজেক্ট পড়তে হচ্ছে। তো আপনি এক একটা সাবজেক্টের জন্য 10 দিন করে সময় পাচ্ছেন। তো বাংলাদেশে আপনার 200 মার্কসের জন্য আপনি 10 দিন সময় পাচ্ছেন। এখানে আপনার চ্যাপ্টার রয়েছে 17টা রিটেন পরীক্ষার জন্য। তার মানে একটা চ্যাপ্টার পড়ার জন্য আপনি একদিন সময়ও পাচ্ছেন না। এখন আপনি বুঝুন যে আপনার ছাত্রজীবন হয়তোবা শেষ হয়েছে 2 বছর আগে, আপনি 2 বছরের ভেতরে সংবিধান হাতে করতে আপনি সাহস পান নাই যে বাপরে বাপ কি কঠিন জিনিস, আমাকে কামড়িয়ে ফেলবে, আমি সংবিধান বাদ দিয়ে দিই। আর এখন আপনি 7-8 ঘন্টা পড়ে আপনি 70 মার্কের অ্যান্সার করতে যাবেন, সেটা কি কোনো ক্রমে সম্ভব? কোনো ক্রমে সম্ভব না। সুতরাং আপনি প্রিলিতে সংবিধান থেকে ঘন্টার পর ঘন্টা পড়ে আপনি কিছুই অ্যান্সার করতে পারলেন না, কোনো সমস্যা নাই। আপনি প্রিলিতে টিকলে আপনি রিটেন পরীক্ষাতে গিয়ে আপনি ভালো করতে পারবেন। আপনার টার্গেট তো ক্যাডার হওয়া, আপনার টার্গেট তো শুধুমাত্র প্রিলি পাস করা নয়। সুতরাং আমাকে যদি ক্যাডার হতে হয় তাহলে আমাকে মার্কস বেশি ক্যারি করতে হবে, আর মার্কস বেশি ক্যারি করতে হলে আমাকে ইনফরমেটিক্স লিখতে হবে। আর ইনফরমেটিক্স লিখতে গেলে বাংলাদেশ অ্যাফেয়ার্সের প্রধান গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সংবিধান। আমাকে সংবিধান বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। আমাকে লাইন বাই লাইন সংবিধান যে মুখস্থ করতে হবে সেটাও নয়। 153টা যে অনুচ্ছেদ রয়েছে আমাকে A to Z মুখস্থ করতে হবে সেটাও দরকার নেই। আমাকে সংবিধানের মূল ভাবটা মনে রাখতে হবে যে 17 নম্বর অনুচ্ছেদে শিক্ষা সম্পর্কে রয়েছে, দ্যাটস ওকে। 18 নম্বর অনুচ্ছেদে জনস্বাস্থ্য নৈতিকতা সম্পর্কে রয়েছে, দ্যাটস ওকে। 21 নম্বর অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ, ওকে। মানে এই মূল থিমটা জানলেই আমার যথেষ্ট। তার কারণ যারা আইনের স্টুডেন্ট তাদের কাছে প্রেক্ষাপটটা ভিন্ন। আর আপনারা যারা ইন জেনারেল, যে আপনি রুয়েটে পড়েন, আপনি ফিনান্সে পড়েন, বা আপনি পপুলেশন সায়েন্সে পড়েন, আপনি কেমিস্ট্রিতে পড়েন, আপনার জন্য বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই। আপনার চাকরির পরীক্ষাতে যাতে আপনি লিখে আসতে পারেন, এই মেন্টালিটি নিয়ে আমাকে সংবিধানটা পড়তে হবে। তো এখন সংবিধানের মধ্যে যে 153টা অনুচ্ছেদ রয়েছে, এই 153টা অনুচ্ছেদই আপনাকে মুখস্থ করার দরকার নেই। তো এই 153টা অনুচ্ছেদের মধ্যে আমার করে 35 থেকে 40টা অনুচ্ছেদ আমার জন্য গুরুত্বপূর্ণ, মানে মূল ভাব। তো ওই 35 থেকে 40টা অনুচ্ছেদ মনে রাখার জন্য আমাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। টেকনিকটা কেমন? যে প্রথমত আমাকে ভাগ মনে রাখতে হবে। সংবিধানের যে 11টা ভাগ রয়েছে, যে ওই ভাগটা যদি আপনি মনে করতে পারেন তখন অনুচ্ছেদটা মনে করা আপনার জন্য সহজ হবে। সুতরাং আপনি প্রথমত ভাগ মনে করবেন। তো আমার যারা স্টুডেন্ট, আমি যেভাবে পড়াই, যে ভাগটা মনে রাখার ক্ষেত্রে আমরা ছোট্ট একটা টেকনিক ব্যবহার করি। এই টেকনিকটা যদি আপনি মনে রাখতে পারেন তো ভাগটাও আপনার মনে থাকবে। যাদের কাছে খাতা কলম আছে তারা এটা লিখতে পারেন। পরা, মৌনি, আবি, নিম, বাংস, সং, বি। চাইনিজ শব্দ বলতে গেলে পরা, মৌনি, আবি, নিম, বাংস, সং, বি। এটাকে ভাঙলে আমরা 11টা ভাগ পাবো। 4, 5, 6, 7, 9, 10, 11। এই বর্গীয় জ জরুরি বিধানাবলী এটা আমাদের থাক, আর বাকি 11টা ভাগ আমাদের এর মধ্যে রয়েছে। আমি প্রথমত ভাগ শিখব, তারপরে অন্যগুলি। প্রথম ভাগ পরা, অর্থাৎ প্রজাতন্ত্র। আমাদের প্রজাতন্ত্র সম্পর্কে বর্ণনা রয়েছে প্রথম ভাগের মধ্যে। এখানে অনুচ্ছেদের 1 থেকে 7 পর্যন্ত 7টি
অনুচ্ছেদ, 7টি অনুচ্ছেদ প্রজাতন্ত্র, যে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা কি হবে, ভাষা কি হবে, জাতীয় সঙ্গীত কি হবে, রাজধানী কি হবে, জাতির পিতা কে হবে, এই সমস্ত বিষয়গুলি আমাদের এখানে বর্ণনা রয়েছে। দ্বিতীয় ভাগ রা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এখানে রয়েছে 8 থেকে 25, অর্থাৎ 12, 6, 18টি অনুচ্ছেদ এখানে রয়েছে। ঠিক আছে। তৃতীয় ভাগ মৌলিক অধিকার সমূহ, এটা 26 থেকে 47 পর্যন্ত 22টি। যদিও মৌলিক অধিকার আমাদের সংবিধানে বর্ণিত হচ্ছে 18টি, কিন্তু এই সম্পর্কিত অনুচ্ছেদ রয়েছে আমাদের 22টি। চতুর্থ ভাগ নিতে নির্বাহী বিভাগ 48 থেকে 64 পর্যন্ত। এখানে অনুচ্ছেদ রয়েছে 12 আর 16 একে 17টি অনুচ্ছেদ। পঞ্চম ভাগ আতে আইন সভা, মানে জাতীয় সংসদ সম্পর্কিত, 65 থেকে 93, 65 থেকে 93, অর্থাৎ 29টি অনুচ্ছেদ। ষষ্ঠ ভাগ বিতে বিচার বিভাগ, 94 থেকে 117, 17 আর 7, অর্থাৎ 24টি অনুচ্ছেদ। সপ্তম ভাগ নিতে নির্বাচন কমিশন, 118 থেকে 126 পর্যন্ত, অর্থাৎ 309টি অনুচ্ছেদ। অষ্টম ভাগ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, যেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতাটা হয়, সরকারি হিসাব নিকাশগুলি করা হয়, 127 থেকে 132 পর্যন্ত, অর্থাৎ 6টি অনুচ্ছেদ। নবম ভাগ বাংলাদেশ কর্ম কমিশন, 133 থেকে 141, অর্থাৎ এখানেও রয়েছে 9টি। নবম ভাগ ক খ গ, এটা এখানে অর্থাৎ জতে জরুরি বিধানাবলী, 141 ক খ গ, এখানে 3টা অনুচ্ছেদ সংযুক্ত করা হয়েছে।
দশম ভাগ সংতে সংবিধান সংশোধনী, এটা রয়েছে 142। এখানে একটা অনুচ্ছেদ 142 নম্বরে। 11 ভাগ, নিচে কি দেখা যায়? 11 ভাগ বিতে বিবিধতে 143 থেকে 153। 153, এখানে রয়েছে 11টি অনুচ্ছেদ। এই হচ্ছে আমাদের 153টি অনুচ্ছেদ রয়েছে। আপনারা যারা স্ক্রিনশট নিতে চাচ্ছেন থেকে নিয়ে নেবেন। পরা মৌনি আবি নিম বাংস সং বি। আমি আবার একটু বলে দিই। প্রথম ভাগ প্রজাতন্ত্র 1 থেকে 7টি অনুচ্ছেদ। দ্বিতীয় ভাগ রাতে রাষ্ট্র পরিচালনার মূলনীতি 8 থেকে 25 18টি। তৃতীয় ভাগ মৌলিক অধিকার সমূহ 26 থেকে 47 22টি। চতুর্থ ভাগ নির্বাহী বিভাগ 48 থেকে 64 17টি। পঞ্চম ভাগ আতে আইনসভা 65 থেকে 93 29টি। ষষ্ঠ ভাগ বিচার বিভাগ 94 থেকে 117 24টি। সপ্তম ভাগ নির্বাচন কমিশন 118 থেকে 126 9টি। অষ্টম ভাগ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক 127 থেকে 132 6টি। নবম ভাগ বাংলাদেশ কর্ম কমিশন। আর নবম ভাগ ক জরুরি বিধানাবলী 141 ক খ গ, এখানে নতুনভাবে সংযোজন করা হয়েছে। দশম ভাগ সংবিধান সংশোধনী, একটাই। 11 ভাগ বিবিধ। আপনারা দেখেন, যদি এই বিষয়টা মনে রাখতে পারেন, ধরুন আপনাকে আমি কোশ্চেন করলাম বাংলাদেশ নির্বাচন কমিশনের শপথ গ্রহণ বা নির্বাচন কমিশন সম্পর্কে কোন অনুচ্ছেদে রয়েছে। যখনই নির্বাচন কমিশনের কথা বলা হবে তখনই কিন্তু আপনার ব্রেনটা চলে যাবে এই অনুসারে যে 118 থেকে 126। আমি এর মধ্যে খোঁজ করব। যদি মৌলিক অধিকারের কথা বলা হয় তাহলে আপনার সাইকোলজিক্যাল আপনার কাজ করবে যে 26 থেকে 47-এর মধ্যে আমি মৌলিক অধিকারগুলি আমি পাবো। তো এই জন্য এই ধারাটা আপনি যদি মুখস্থ করতে পারেন তো দেখবেন যে বাকিগুলি আপনার কাছে সহজে হয়ে যাচ্ছে। এই 153টা অনুচ্ছেদের মধ্যে আমাদের বেশি গুরুত্বপূর্ণ এখানে এইটা, মানে সংবিধান বলতে এই তিনটাকেই এখানে মেইনলি বোঝানো হচ্ছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভাগ, তার মানে 1 থেকে 47 পর্যন্ত। আমরা 1 থেকে 47 পর্যন্ত অনুচ্ছেদগুলি বেশি আকারে পড়ব, আর 48 থেকে 153 পর্যন্ত অনুচ্ছেদগুলি আমরা জাম করে করে পড়ব। কেমন দেখেন, যে আপনাদের বাংলাদেশ অ্যাফেয়ার্সে একটা চ্যাপ্টার রয়েছে বাংলাদেশের সরকারের যে 3টি বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। তো ওই 3টা বিভাগ দেখেন, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ। তার মানে আমার সংবিধানও পড়া হচ্ছে, আবার ওই চ্যাপ্টারটাও পড়া হচ্ছে, যে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। আর বাকি যেগুলি রয়েছে এইগুলা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ। আবার এখানে আমাদের নির্বাচন সম্পর্কে যেটা রয়েছে সেটা এর মধ্যে থেকে পাবো, আর বাকিগুলি এখান থেকে আমরা জাম করে করে এটা পড়ব। তাহলে আমরা সংবিধানের এই ব্যাপারটিকে 3টা ভাগে আমরা বিভক্ত করতে পারছি। 1 থেকে 47 পর্যন্ত আমরা ঢালাওভাবে পড়ব, আর এর মধ্য থেকে এইটা আমরা এই 3টা ভাগ ওই শাসন, বিচার বিভাগ, আইন বিভাগ অনুসারে পড়ব, আর এর মধ্য থেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলি আমরা বেছে বেছে পড়ব। আপনাকে টেকনিক অবলম্বন করতে হবে। যখন একটা মোটা মানুষ আর চিকন মানুষ যুদ্ধ করে তখন কিন্তু চিকন মানুষকে জিততে হলে তাকে টেকনিক অবলম্বন করতে হবে, তাছাড়া কিন্তু সে জিততে পারবে না। তো আপনাকেও ঠিক তাই। 153টা অনুচ্ছেদ মানে শুধুমাত্র আইনের স্টুডেন্ট ছাড়া অন্য সবার কাছেই কিন্তু বিষয়টা একটু কঠিন, যার পরিপ্রেক্ষিতে আপনাকে কিছু টেকনিক অবলম্বন করে এখানে এগোতে হবে। আর 1 বছরে যতগুলি চাকরির পরীক্ষা হয়
দেখবেন যে 20টা চাকরির পরীক্ষা হলে আপনার প্রথম শ্রেণী কমপক্ষে 7টা চাকরির পরীক্ষাতেই আপনার সংবিধান থেকে কোশ্চিন থাকে, এবং সংবিধান থেকে কোশ্চিন মানেই হচ্ছে 1 থেকে 47। এটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, যার পরিপ্রেক্ষিতে আপনারা এটাকে একটু মনোযোগ সহকারে পড়বেন। তো আমরা এই প্রথম এবং দ্বিতীয় অনুচ্ছেদের মধ্যে গুরুত্বপূর্ণ যে অনুচ্ছেদগুলি রয়েছে সেইগুলি আমরা একটু দেখব। যে আজকে মূলত প্রথম এবং দ্বিতীয় ভাগ যেটা রয়েছে প্রজাতন্ত্র সম্পর্কিত এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি সম্পর্কিত। আমি আপনাদেরকে একটু ছোট পরিসরে আনতে পেরেছি কিনা, যে 153টা যে অনুচ্ছেদ রয়েছে সেই 153টা অনুচ্ছেদের মধ্যে আমি পর্যায়ক্রমে আপনাদেরকে ছোট ছোট পরিসরে আনার চেষ্টা করছি। তো এর মধ্যে আমাদের প্রথমেই রয়েছে প্রজাতন্ত্র সম্পর্কিত। এখন আপনারা খাতায় মোটা করে লিখতে পারেন যে প্রজাতন্ত্র, অনুচ্ছেদ 1 থেকে 7। এটা মুছে দিই। আপনি প্রথমত সংবিধান পড়ার আগে ঢালাওভাবে এটা মুখস্থ করবেন। এই ভাগগুলি, ভাগ মুখস্থ মানে সংবিধানের 25% আপনার আয়ত্তে চলে আসা। আচ্ছা, অনুচ্ছেদের আগে আমাদের যে প্রস্তাবনাটি রয়েছে, প্রথমত যেটা একটু প্রস্তাবনা সম্পর্কে বলি। প্রস্তাবনা এইটার মধ্যে যে বাংলাদেশ কবে স্বাধীনতা লাভ করলো, স্বাধীনতা ঘোষণা করলো, কোন প্রেক্ষাপটে ঘোষণা করলো, এর মধ্যে 5টা অনুচ্ছেদ রয়েছে ভাগ ভাগ করে প্রস্তাবনার মধ্যে। সেই বর্ণনাগুলি প্রস্তাবনার মধ্যে রয়েছে। প্রস্তাবনা নিয়ে বিভিন্ন দেশে বিভিন্ন বিতর্ক রয়েছে। যেমন ভারত বা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রস্তাবনাটাকে অনুচ্ছেদের চাইতে কম গুরুত্ব দেওয়া হয়, যে অনুচ্ছেদের মধ্যে একটা বিষয় আছে আবার প্রস্তাবনার মধ্যেও আছে, তো কোনটাকে প্রায়োরিটি দিবে? ভারতে সেখানে প্রস্তাবনার চাইতে অনুচ্ছেদকে প্রায়োরিটি বেশি দেওয়া হবে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বলা হচ্ছে যে দুইটাকেই সমান গুরুত্ব দেওয়া হবে, অনুচ্ছেদ এবং প্রস্তাবনা দুইটাই সমান গুরুত্ব। তো যেহেতু বিতর্ক বিভিন্ন জায়গাতে রয়েছে, সেই জন্য এখানে যে যার মতো করে এখানে ব্যাখ্যাটা প্রদান করছেন। তো আচ্ছা, আমাদের যে প্রজাতন্ত্র সম্পর্কিত 1 থেকে 7 পর্যন্ত যে 7টা অনুচ্ছেদ রয়েছে, আমাদের প্রথম দিককার অনুচ্ছেদগুলি আমি আগেই বলেছি আমরা কম বাদ দিব, আর 47-এর পরে আমরা বেশি বাদ দিব। তো আমাদের 1 নম্বর অনুচ্ছেদটা কি রয়েছে, যে এটাকে আমরা সংক্ষেপে অনু হিসাবে লিখতে পারি, যে অনুচ্ছেদটাকে অনু 1। অনু 1 প্রজাতন্ত্র সম্পর্কিত, যে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম একক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, যেটা যে এই বাংলাদেশ যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শব্দটি আমাদের 1 নম্বর অনুচ্ছেদে রয়েছে। তো নর্মালি দেখা যায় যে ভাইবা বোর্ডে যে কোনো কোশ্চিন করলে হয়তো আপনাকে খুব কমনভাবে জিজ্ঞাসা করতে পারে, আচ্ছা বলুন তো যে আমাদের 1 নম্বর অনুচ্ছেদে কি বলা রয়েছে। আপনি পরেরগুলো পারুন বা না পারুন সেটা ভিন্ন কথা, কিন্তু 1 নম্বর অনুচ্ছেদটি দাড়ি কমা সহ যেভাবে রয়েছে সংবিধানে আপনি ওইভাবে মুখস্থ করার চেষ্টা করবেন, তাহলে এখানে আপনারা একটা এগিয়ে গেলেন। আর পরের যে অনুচ্ছেদগুলি রয়েছে সেখানে আপনি ধারণাগতভাবে মূল থিমটা বললেই যথেষ্ট। অনু 2, অনু 2-তে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা, প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা। রাষ্ট্রীয় সীমানার মধ্যে আমাদের 2টা জিনিস বলা হচ্ছে। একটা হচ্ছে যে 1971 সালের 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার পূর্বে যে পূর্ব পাকিস্তান নামে যে অংশটি ছিল, ওই অংশটি হবে বাংলাদেশ। আমি আবার রিপিট করছি যে 1971 সালের 26শে মার্চের পূর্বে পূর্ব পাকিস্তান নামে যে অংশটুকু ছিল সেটাই হবে বাংলাদেশ। এটা একটা
আর দ্বিতীয়ত বলা হচ্ছে যে পরবর্তীতে কোনো অংশ বাংলাদেশের সীমানাভুক্ত হলেও সেটা বাংলাদেশ নামে অভিহিত হবে। তার মানে এখানে একটা অপশন রেখে দেওয়া হয়েছে যে ধরুন যে একটা চর বাংলাদেশের দখলে আসলো, এখন সেটাকে নিয়ে বিভিন্ন বিতর্ক সৃষ্টি হতে পারে, সুতরাং ওইটা যাতে বাংলাদেশের সীমানাভুক্ত হতে পারে সেটা রেখে এই সীমানাটা নির্ধারণ করা হয়েছে। এখানে অনু 2-এর ক, 2-এর ক রাষ্ট্রধর্ম, আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম। এই রাষ্ট্রধর্ম সম্পর্কে আমাদের 2 কতে বলা হয়েছে। একটা জিনিস খেয়াল করবেন যে 2 ক তার মানে এটা নতুনভাবে সংযোজিত বিষয়। 2011 সালে পঞ্চদশ সংবিধান সংশোধনের মাধ্যমে এইটা এখানে সংযোজন করা হয়েছে এই 2 ক অনুচ্ছেদের মধ্যে। অনু 3 রাষ্ট্রভাষা, খুব ছোট্ট একটা অনুচ্ছেদ যে আমাদের রাষ্ট্রভাষা বাংলা, এইটা এই অনু 3-এ বলা হয়েছে। ধরুন আপনি 21শে ফেব্রুয়ারির উপরে একটা রচনা লিখছেন, কোনো পরীক্ষাতে আপনার এসেছে, তো আপনি যখন 21শে ফেব্রুয়ারির উপরে রচনা লিখবেন, সেখানে যদি আপনি ওর মধ্যে উল্লেখ করেন যে আমাদের সংবিধানের 3 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রভাষা বাংলাকে স্বীকৃতি দেওয়া হয়েছে বা রাষ্ট্রভাষা বাংলা করা হয়েছে, তাহলে দেখবেন যে আপনার ওই রচনার মানটা কিন্তু বেড়ে গেছে। আমি আপনাকে ওই টেকনিকটাই শেখাতে চাচ্ছি যে আপনি শুধু সংবিধানের জন্য পড়বেন না, সংবিধান যাতে আপনি অন্য যে কোনো জায়গাতে আপনি লিখতে পারেন। ধরুন যে এই যে সীমানা, আপনার ছিটমহল সম্পর্কিত কোনো কোশ্চিন আসলো, যদিও সেটা অনেকটা বিলুপ্ত হয়ে গেছে, তো ছিটমহল সম্পর্কে কোনো কোশ্চিন আসলে সেখানে কিন্তু আপনি এই জিনিসটা লিখতে পারবেন যে আমাদের সীমানা সম্পর্কিত আমাদের সংবিধানের 2 নম্বর অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে। আচ্ছা, এরপরে অনু 4, অনু 4-এ এখানে 3টা জিনিস রয়েছে, অর্থাৎ 4-এর 1, 4-এর 2, 4-এর 3। 4-এর 1-এ আমাদের এখানে জাতীয় সঙ্গীত, এখানে জাতীয় পতাকা, আর এখানে জাতীয় প্রতীক, সঙ্গীত, পতাকা এবং প্রতীক। আপনি দেখবেন যে এই কোশ্চিনটা একাধিক জায়গাতে আসছে, আপনার প্রাইমারির পরীক্ষাতে, ব্যাংকের পরীক্ষাতে এবং এসআইয়ের যে পরীক্ষাগুলি এসআইয়ের পরীক্ষাতে কয়েকবার এই কোশ্চিনটা আসছে, জাতীয় সঙ্গীত, পতাকা বা প্রতীক। আপনি সংবিধান বাদ দিয়ে অন্য যে কোনো জায়গাতেও যদি এই সম্পর্কে লিখতে হয় তাহলে আপনি এটা অবশ্যই উল্লেখ করবেন যে আমাদের সংবিধানের এই 4 নম্বর অনুচ্ছেদে এই বিষয়টা রয়েছে। প্রথমত 4 নম্বর অনুচ্ছেদে জাতীয় সঙ্গীত, পতাকা, প্রতীক সম্পর্কিত, তারপরে এসে 4-এর 1 জাতীয় সঙ্গীত, 4-এর 2 পতাকা, 4-এর 3 জাতীয় প্রতীক। জাতীয় প্রতীকের উপরে আবার রিটেন পরীক্ষাতে টিকা আসতে পারে, তো এই জাতীয় প্রতীকটা আপনি টিকার জন্য করে পড়বেন যে এখানে যে বর্ণনাটা রয়েছে, প্রতীকের যে বর্ণনাটা সেটা সংবিধানেও রয়েছে, সুতরাং আপনি টিকার মতো করে এটা পড়ার চেষ্টা করবেন। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ যে অনু 4 ক, 4-এর ক না 4 ক, মানে এটা নতুনভাবে সংযোজিত। যখনই ব্র্যাকেট না থাকবে তখনই আপনি ধরে নেবেন যে সেইটা যখন 72 সালে সংবিধানটা করা হয়েছিল তখন ছিল না, সেটাকে পরবর্তীতে করা হয়েছে। কিন্তু এরকম ব্র্যাকেট থাকলে এটা যখন সংবিধানটা করা হয়েছিল তখনই এটা ছিল। তো 4 ক মানে এটা নতুনভাবে সংযোজিত রয়েছে। জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ এবং প্রদর্শন, জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ এবং প্রদর্শন সম্পর্কিত। এটাও 2011 সালে পঞ্চদশ সংবিধান সংশোধনের মাধ্যমে এটা করা হয়েছে। আপনারা জানেন যে সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এই সমস্ত প্রতিষ্ঠানগুলিতে জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ করতে হবে এবং আমাদের যে সমস্ত দূতাবাসগুলি রয়েছে, বিদেশে মিশন রয়েছে, সেখানেও এটা করতে হবে। আবার অনেক সময় ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করে যে নর্মালি আমরা যেটা দেখি যে অফিসগুলিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং জাতির পিতার ছবি রয়েছে, তো জাতির পিতার
ছবিটা কোন দিকে থাকবে এবং প্রধানমন্ত্রীর ছবিটা কোন দিকে থাকবে, এটা আপনারা কমেন্টস করে জানান তো, যে জাতির পিতার ছবি কোন দিকে থাকবে আর প্রধানমন্ত্রীর ছবি কোন দিকে থাকবে, ডান বাম এভাবে উল্লেখ করে আপনারা কমেন্টস করে জানান। হুম ওইটা তো বললামই যে 4 ক এটা, হ্যাঁ। এখন 4 ক হচ্ছে 1972 সালে যখন সংবিধান রচিত হয় তখন এটা ছিল না, পরবর্তীতে এটা নতুনভাবে সংযোজন করা হয়েছে। আর 4-এর 1 মানে হচ্ছে এইটা 1972 সালে যখন সংবিধানটা রচিত করা হয় তখন থেকেই এটা রয়েছে। আচ্ছা, ওটা তো বর্ণনা দিছি। 4-এর পরে আসি আমরা অনু 5 রাজধানী, অর্থাৎ আমাদের রাজধানী ঢাকা, এটা এখানে উল্লেখ রয়েছে এবং এখানে আরও উল্লেখ রয়েছে যে আইন দ্বারা রাজধানীর সীমানাটা নির্ধারিত হবে। তো রাজধানী যেহেতু সংবিধানে উল্লেখ রয়েছে রাজধানী ঢাকা, যার পরিপ্রেক্ষিতে কোনো সরকার ইচ্ছা করলেই রাজধানীটা ঢাকার থেকে পরিবর্তন করে অন্য জায়গায় নিয়ে যাবে, সেটা কিন্তু সম্ভব নয়। সম্ভব তখনই যে এই অনুচ্ছেদ 5 পরিবর্তন করে তারপরে সে রাজধানীটা পরিবর্তন করতে পারবে, কিন্তু অনুচ্ছেদ পরিবর্তন না করে রাজধানী পরিবর্তন করতে পারবে না। ইভেন আপনারা জানেন যে রাজধানী যে ঢাকা, ঢাকার নামের বানান যেটা ছিল DACCA, এটা 1982 সালে মন্ত্রিপরিষদের সিদ্ধান্তে পরিবর্তন করা হয়। পরবর্তীতে বিশেষজ্ঞরা বললেন যে না, এটা যেহেতু সংবিধানে রয়েছে সুতরাং এটা ইচ্ছা করলে করা যাবে না। পরবর্তীতে 8ম সংবিধান সংশোধনের মাধ্যমে 1988 সালে DACCA এটার পরিবর্তে DAHAKA এটা করা হয়েছে 1988 সালে। তার মানে সংবিধান সংশোধন করে ওই নামের বানানটা ঠিক করা লাগছে। আচ্ছা, হ্যাঁ, অর্থাৎ বাম দিকে থাকবে জাতির পিতার ছবি আর ডান দিকে থাকবে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি। তার মানে প্রথমে জাতির পিতা, পরবর্তীতে প্রধানমন্ত্রী। এখানে একটা জিনিস খেয়াল করবেন, দেখেন যে 4-এর ক অনুচ্ছেদের বলে, এখন ধরুন যে সরকার পরিবর্তন হলো, এখন সরকার পরিবর্তন হয়ে ওই হয়তো নতুন কোনো সরকার আসলো, আওয়ামী লীগ না এসে, তো ওই সরকার আসলে ইচ্ছা করলেই কিন্তু সে ওই জাতির পিতার ছবিটা নামিয়ে যে সে অন্য কারোর ছবিটা টাঙাবে সেটা কিন্তু পারবে না। তখনই পারবে যখন 4-এর কটা বাদ দিতে পারবে, তখন 4-এর ক থাকা অবস্থাতে ওই জাতির পিতার ছবিটা পরিবর্তন করতে পারবে না, এটা সংবিধান স্বীকৃত। আচ্ছা, অনু 6 এখানে নাগরিকত্ব সম্পর্কে বলা হয়েছে। অনু 6 নাগরিকত্ব। নাগরিকত্বের ক্ষেত্রে এখানে 6-এর 1 এবং 6-এর 2 রয়েছে। দেখুন 6-এর 1টা হচ্ছে 1-এর চাইতে 6-এর 2টা বেশি গুরুত্বপূর্ণ। 6-এর 1টা কম গুরুত্বপূর্ণ, যে আমরা যে নাগরিকত্বটা গ্রহণ করি দুইভাবে, একটা হচ্ছে এখানে জন্মসূত্রে, আর আরেকটা হচ্ছে যে আমি বিদেশি কিন্তু বাংলাদেশে এসে বসবাস করছি, বিভিন্ন জায়গাতে আমি ইনভেস্ট করেছি, সরকারের কাছে আবেদন করেছি, সরকার আমাকে প্রশাসনিকভাবে এখানে নির্দেশ দিয়ে এবং নাগরিকত্ব এখানে প্রদান করেছে। তার মানে আমি নাগরিকত্বটা কোনভাবে পাবো, আইনের দ্বারা সেটাকে নির্ধারণ করা হয়েছে, 6-এর 1-এ বলা হচ্ছে। আর 6-এর 2টা মূলত বাংলাদেশের জনগণ, যেটা বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালি, বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি আর নাগরিক হিসেবে বাংলাদেশি, এখানে 2টা শব্দ, বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি আর নাগরিক হিসেবে
বাংলাদেশি। এই দুইটা শব্দ আপনারা ভালো মতো খেয়াল করবেন, এবং এটার উপরে ভিত্তি করে কিন্তু ভাইভাতে অনেকগুলো কোশ্চিন করে, আবার রিটেন পরীক্ষাতেও এই কোশ্চিনটা আসতে পারে। এইটা রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। যে জনগণ, বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালি, জনগণ জাতি হিসেবে বাঙালি, আর নাগরিকগণ জনগণ, এটা জাতি, জাতি হিসেবে বাঙালি আর নাগরিক বাংলাদেশি বলে পরিচিত। যখন জাতি শব্দটি ব্যবহার করা হচ্ছে তখন ভাষা বা সংস্কৃতি এই শব্দটি আসছে, যেখানে জাতীয়তাবাদ, জাতির থেকে জাতীয়তাবাদ, তার মানে ভাষা এবং সংস্কৃতি, এটার উপরে ভিত্তি করে এটা হচ্ছে বাঙালি, ভাষা সংস্কৃতি। আর যখন নাগরিক বলবে, এই নাগরিক শব্দটা যখনই আসবে তখনই আপনাকে রেসপন্সিবিলিটি চলে আসবে, আপনার দায়িত্ববোধ চলে আসবে। সুতরাং ওই দায়িত্ব অনুসারে আপনি হচ্ছে বাংলাদেশি। তার মানে আপনি যে বাংলাদেশের নাগরিক, তার মানে যখনই আপনি বাংলাদেশের নাগরিক হবেন তখনই কিন্তু বাংলাদেশের প্রতি আপনার কিছু দায়বদ্ধতা রয়েছে। বাংলাদেশের প্রচলিত যে আইন কানুন রয়েছে, আপনি ইচ্ছা করলেই সেটাকে আপনি ইগনোর করতে পারবেন না, আপনাকে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। সুতরাং রেসপন্সিবিলিটির ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশি, আর সংস্কৃতির ক্ষেত্রে হচ্ছে সেটা বাঙালি। তো এই শব্দটি 6-2 রয়েছে। সুতরাং 6-2 আপনি প্রিলি এবং রিটেন দুইটার জন্যই পড়বেন। এরপরে অনু7, অনু7, এখানে সংবিধানের প্রাধান্য, এটাও গুরুত্বপূর্ণ। সংবিধানের প্রাধান্য, সংবিধানের প্রাধান্যর মধ্যে রয়েছে যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এটা রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। এটা যে ব্যাখ্যা করুন প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এই শব্দটার দ্বারা আমরা অনেকেই বুঝতে পারি না যে জনগণ কিভাবে প্রজাতন্ত্রের মালিক হচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে তারপরে আবার বলা হচ্ছে যে আইনের দ্বারা সেটা নিয়ন্ত্রিত হবে। কেমন? আপনি বাংলাদেশের জনগণ, আপনি সব কিছু মালিক হয়ে গেলেন, ব্যাপারটা ওই রকম না। এরকম যে আপনার যে ক্ষমতাটা, আপনি ভোট দিবেন, ভোটের মাধ্যমে আপনি জনপ্রতিনিধি নির্বাচন করবেন, ওই জনপ্রতিনিধি আপনাদেরকে শাসন করবেন বা আপনাদেরকে পরিচালনা করবেন। এটা তো ওই যে জনপ্রতিনিধি, সে কার ক্ষমতার বলে ওখানে গেল? আপনার ক্ষমতার বলে, আপনি ভোট দিয়েছেন বলেই সে জনপ্রতিনিধি তৈরি হয়েছে। সুতরাং মূল পাওয়ারটা আপনার কাছে রয়েছে। ওই জিনিসটাই বা ওই স্পিরিচুয়াল ব্যাপারটি এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, যে সংবিধানের যে প্রাধান্য। আর 6-2টা এতটা গুরুত্বপূর্ণ নয়। 7 নম্বর অনুচ্ছেদে এখানে কিছু সংযোজন করা হয়েছে। 7ক, সংবিধান স্থগিত বাতিল, সংবিধান স্থগিত বাতিল, রহিতকরণ ইত্যাদি সম্পর্কে রয়েছে 7-এর ক। এই অনুচ্ছেদটি মূলত পরবর্তীতে সংযোজন করা হয়েছে 2011 সালে পঞ্চদশ সংবিধান সংশোধনের মাধ্যমে। এইটা করা হয়েছিল মূলত, আপনারা জানেন যে 2007 সালে ফখরুদ্দিন গভর্নমেন্ট ক্ষমতায় এসেছিল। তারা এসেছিল মূলত 3 মাসের জন্য, যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন করে এরা চলে যাবে। কিন্তু পরবর্তীতে 3 মাসের জন্য এসে তারা 2 বছর ক্ষমতায় ছিল এবং বাংলাদেশের প্রধান 2 পলিটিশিয়ানকে তারা জেলে দিয়েছিল, বিভিন্ন রাজনীতিবিদদেরকে তারা পাকড়াও করেছিল, অর্থাৎ রাজনীতি শূন্য করার বিভিন্ন প্রক্রিয়া শুরু করেছিল। তো পরবর্তীতে এসে আওয়ামী লীগ সরকার যখন 2008 সালে নির্বাচনে ক্ষমতায় আসলেন, পরবর্তীতে তারা সংবিধানের 7ক অনুচ্ছেদে করলেন যে যদি কোনো ব্যক্তি সংবিধান স্থগিত, বাতিল বা রহিতকরণ করেন,
তাহলে তার সর্বোচ্চ শাস্তি কি হতে পারে? এই জাতীয় কাজ করলে তার সর্বোচ্চ দণ্ডে তিনি দণ্ডিত হবেন, অর্থাৎ রাষ্ট্রদ্রোহের অপরাধে তিনি দণ্ডিত হবেন এবং সর্বোচ্চ সাজা ভোগ করবেন। তার মানে সর্বোচ্চ সাজাটা কি? মৃত্যুদণ্ড। যে ইচ্ছাকৃতভাবে সংবিধান যে কাটাছেঁড়া করা বা একটা অংশ সেখান থেকে বাদ দেওয়া, পরবর্তীতে এই অনুচ্ছেদের বলে তার বিচার প্রক্রিয়াটা করা যাবে এবং তাকে রাষ্ট্রদ্রোহীর অপরাধে অপরাধী সাব্যস্ত করে তাকে সর্বোচ্চ সাজাটা দেওয়া যাবে। তো এইটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রায়ই কিন্তু সংবিধান সম্পর্কিত কোনো শব্দ আসলেই তারা এই শব্দটি তিনি বলেন যে আমাদের সংবিধানটাকে এখন সঠিক পর্যায়ে নিয়ে আসা হয়েছে। মানে এর পূর্বে যে সমস্ত সামরিক শাসকরা ছিলেন তারা ক্ষমতায় এসে তাদের ইচ্ছা মতো সংবিধান কাটাছেঁড়া করেছে, ইচ্ছা মতন সংবিধান বাদ দিয়েছে। তো পরবর্তীতে যাতে কেউ এই কাজটি করতে না পারেন, এই জন্যই মূলত এই সংবিধানের 7 ক অনুচ্ছেদটি দেওয়া হয়েছে এবং এই সরকারের আমলে এই অনুচ্ছেদটি বেশ গুরুত্বপূর্ণ। আপনারা গুরুত্ব সহকারে এটা পড়বেন। এটা ছিল আমাদের প্রজাতন্ত্র সম্পর্কিত 1 থেকে 7 পর্যন্ত। এখন আসি আমরা দ্বিতীয় ভাগ, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, অর্থাৎ রাষ্ট্র পরিচালনা করার জন্য আমাদের কোন কোন মূলনীতিগুলি দরকার হবে। দ্বিতীয় ভাগ 8 থেকে 25 পর্যন্ত রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এই ভাগে প্রথমেই অনু 8, এখানে আমাদের সংবিধানের যে 4টি মূলনীতি, এই 4টি মূলনীতি এখানে বলা আছে। 4টি মূলনীতি, 4টি মূলনীতি অনেকে অনেকভাবে পড়ে থাকেন। আপনারা এই 4টি মূলনীতি ধারাবাহিকভাবে পড়বেন আপনাদের সংবিধানে যেভাবে দেওয়া রয়েছে। অর্থাৎ আমাদের প্রথমেই রয়েছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। অর্থাৎ জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। এখন আপনি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এইভাবে পড়লে আপনার পরবর্তীতে ভুল হয়ে যাবে। তার কারণটা কি? যে আমাদের যে 4টা মূলনীতি, এই 4টা মূলনীতি আমাদের 8 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে, আর পরে 9, 10, 11, 12 এই 4টা অনুচ্ছেদে আবার এই পরপর 4টা মূলনীতির ব্যাখ্যা দেওয়া রয়েছে। তো আমরা ওখানে পরে যাই, আগে একটু এখানে বলে নিই। যখন 1972 সালে সংবিধানটা রচিত হয়, ওই সময়ে আমাদের সংবিধানে এটা ছিল জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। কিন্তু 1979 সালে সংবিধানের 5ম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই 4টা মূলনীতির মধ্যে 2টা মূলনীতির পরিবর্তন করা হয়। একটা হচ্ছে সমাজতন্ত্র আর আরেকটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা। এটা এই 2টা মূলনীতির পরিবর্তন করা হয় 5ম সংবিধান সংশোধনের মাধ্যমে। তো এখানে সমাজতন্ত্র, যেটা সামাজিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র, সামাজিক ন্যায় বিচার অর্থে যেটা সমাজতন্ত্রের কথা বলা হয়, আর ধর্মনিরপেক্ষতার পরিবর্তে করা হয় সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। এই সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এটা এই মূলনীতিতে আনা হলো, এই 2টা বাদ দিয়ে। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার 2008 সালে নির্বাচনের আগে বিভিন্ন
স্লোগান দিতে লাগলেন, বিভিন্ন এজেন্ডা প্রকাশ করতে লাগলেন যে আমরা ক্ষমতায় গেলে কি কি করব। তো তাদের ওই স্লোগানগুলির মধ্যে নির্বাচনী ইস্তেহার যেটাকে বলা হচ্ছে, নির্বাচনী ইস্তেহারের মধ্যে তারা বলছিল যে আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে আমরা ৭২-এর সংবিধানে ফিরে যাব। তো ৭২-এর সংবিধান কোনটা? এই চারটা। তখন ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করলো। পরবর্তীতে ২০১১ সালে তারা যে পঞ্চদশ সংবিধান সংশোধন করলো, সেই সংবিধান সংশোধনের মাধ্যমে তখন তারা আবার এই পূর্বের অবস্থাতে ফিরে আসলো। তার মানে এখন বর্তমানে সংবিধানের মূলনীতি হচ্ছে চারটা: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। এখন এখানে আরেকটা কথা রয়েছে যে আমাদের যে পঞ্চম সংবিধান সংশোধনীটা করা হয়েছিল সেইটার আবার কিছু ব্যাখ্যা ছিল। ২০০৫ সালে এই সংবিধান সংশোধনী, পঞ্চম সংবিধান সংশোধনীর উপরে হাইকোর্ট একটা রায় দিয়েছিল ২০০৫ সালের ২৯শে আগস্ট। ওই রায়ে পঞ্চম সংবিধান সংশোধনীটাকে বাতিল ঘোষণা করে হাইকোর্ট। পরবর্তীতে ওইটাকে আবার আপিল করা হয় ২০১০ সালে ফেব্রুয়ারি মাসে এসে। তখন সুপ্রিম কোর্টের যে আপিল বিভাগ তারা ওই পঞ্চম সংবিধান সংশোধনী ২০০৫ সালে দেওয়া রায়ের কিছু পর্যবেক্ষণ করে এবং সেখানে কিছু পরিবর্তন করে তারা আগের রায়টা বহাল রাখে। তার মানে এই পঞ্চম সংবিধান সংশোধনীটাকে তারা অবৈধ হিসাবে ঘোষণা দেন এবং ওইটার আলোকেই মূলত পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের জন্য এটা করাটা অনেকটা সহজ হয়েছিল। তো আপনারা যখনই কোনো ভাইবা বোর্ডে মূলনীতিটা যদি জিজ্ঞাসা করে তো আপনারা কখনোই এলোমেলো বলবেন না, সিরিয়ালি এটা বলবেন। আচ্ছা, এখন এই যে চারটা মূলনীতি, এই চারটা মূলনীতির ব্যাখ্যাটা আমাদের সংবিধানে আবার পরপর রয়েছে যে ৯ এই জাতীয়তাবাদ। এখন জাতীয়তাবাদটা কি বলা হচ্ছে? যে আমাদের বাঙালি জাতির যে সংস্কৃতি এবং যে ভাষা, এটার উপরে ভিত্তি করে আমাদের এই জাতীয়তাবাদটা গড়ে উঠেছে। জাতীয়তাবাদটা মানে একটা স্পিরিট, যে আমার বাংলাদেশকে যদি মায়ানমার আক্রমণ করে তো মনের অবলীলায় আমি মায়ানমারকে ঘৃণা করব। সুতরাং এটা কেন হচ্ছে? যে আমি বাংলাদেশের নাগরিক, আমার ভাষাগত মিল রয়েছে, আমাদের সংস্কৃতিগত মিল রয়েছে, সুতরাং আমি মায়ানমারকে ঘৃণা করব। এই যে একটা স্পিরিচুয়াল যে একটা ব্যাপারটি, এটাকে মূলত বলা হচ্ছে জাতীয়তাবাদ। ১০ সমাজতন্ত্র। সামাজিক শোষণ বা ন্যায় বিচারের অর্থে এই সমাজতন্ত্রের কথা বলা হচ্ছে। আমরা জানি যে সমাজতন্ত্র বলতে অনেকের মধ্যে কাজ করে যে রাষ্ট্রের সব কিছুর মালিক, মানে একটা রাষ্ট্রের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর মালিক হচ্ছে রাষ্ট্র, অর্থাৎ জনগণের চাহিদা অনুসারে এবং যোগ্যতা অনুসারে রাষ্ট্র ওই সম্পদটা বন্টন করবে। এটা হচ্ছে সমাজতন্ত্রের মূল কথা। রাশিয়া, চীন, তুমি ব্যক্তিগতভাবে সম্পদের মালিক হতে পারবা না। তো রাশিয়া ওখান থেকে বের হয়ে এসেছে, চীনেও রয়েছে কিছুটা সমাজতন্ত্র, উত্তর কোরিয়া, কিউবা, ভেনেজুয়েলা, বলিভিয়া, ভিয়েতনাম, এই সমস্ত দেশগুলিতে সমাজতন্ত্রের মডারেট কিছু ধারা রয়েছে। তো আমাদের বাংলাদেশে ওই সমাজতন্ত্রটাকে সাপোর্ট করা হচ্ছে না, মূলত যাতে কোনো মানুষ শোষিত না হয়, সে যাতে বঞ্চনার শিকার না হয়, ওইটাকে সমাজতন্ত্র হিসাবে ধরা হয়েছে। তার কারণ ১৯১৭ সালে বলশেবিক বিপ্লবের মাধ্যমে লেনিন যে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, ওই সমাজতন্ত্রটা কিন্তু পরবর্তীতে মডারেট হতে হতে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধারায় চলেছে। ওই লেনিনের সমাজতন্ত্র কিন্তু এখন আর নেই। ১১ গণতন্ত্র। গণতন্ত্র এবং মানবাধিকার সম্পর্কে এই ১১ নম্বর অনুচ্ছেদে রয়েছে। এখানে কি বলা হচ্ছে? যে বাংলাদেশের প্রশাসন পরিচালিত হবে
জনপ্রতিনিধির মাধ্যমে। দুইটা শব্দ কিন্তু, বাংলাদেশের প্রশাসন পরিচালিত হবে জনপ্রতিনিধিদের মাধ্যমে। দেখুন যে আমাদের এখন পাওয়ারটা এক্সারসাইজ করেন কে? প্রধানমন্ত্রী। সুতরাং প্রধানমন্ত্রী তিনি প্রশাসনিক যে ব্যবস্থাটা, সচিব থেকে শুরু করে নিচের দিকে যা রয়েছে সব কিছুকে নিয়ন্ত্রণ করছেন প্রধানমন্ত্রী। আবার দেখুন আপনি মাঠ পর্যায়ে আসেন যে এখানে উপজেলা লেভেলে একজন যে নির্বাহী উপজেলা নির্বাহী কর্মকর্তা, তাকেও এখন নিয়ন্ত্রণ করছেন একজন উপজেলার চেয়ারম্যান। সেই উপজেলার চেয়ারম্যান যদি মানে স্বশিক্ষিত হয়, লেখাপড়া নাও জানে, তারপরেও কিন্তু ওই ইওনোকে কমান্ড করবেন ওই উপজেলা চেয়ারম্যান, তার কারণ তিনি হচ্ছে জনপ্রতিনিধি। জনপ্রতিনিধিকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, এটাই হচ্ছে গণতন্ত্র। আর জনপ্রতিনিধি কোন জায়গা থেকে আসছে? জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি জনপ্রতিনিধি হিসাবে এখানে আসছেন। 12 ধর্ম নিরপেক্ষতা, যেটা সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস ছিল, এটাকে পরিবর্তন করে আগের অবস্থা ধর্ম নিরপেক্ষতা। এখানে ধর্ম নিরপেক্ষতার ক্ষেত্রে অনেকেই ভুল ব্যাখ্যা দেয় যে ধর্মহীনতা, তা কিন্তু নয়। এখানে মূলত সকল ধর্মকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যে সমস্ত সম্প্রদায়গুলি রয়েছে, ওই সম্প্রদায়গুলি তারা তাদের মতো করে এখানে ধর্মটা পালন করতে পারবে। এটাই মূলত ধর্ম নিরপেক্ষতা। তো এই 8 নম্বর অনুচ্ছেদে 4টা মূলনীতি, আর বাকি 4টা অনুচ্ছেদে ওই 4টা মূলনীতির ব্যাখ্যা দেওয়া আছে। এটাও আমাদের রিটেন পরীক্ষাতে আসতে পারে। রিটেন পরীক্ষাতে আসলে এই মূলনীতি সম্পর্কে আপনাকে অবশ্যই এই 5টা অনুচ্ছেদ আপনাকে লিখতে হবে। মূলনীতি সম্পর্কে যেভাবে ঘুরিয়ে পেঁচিয়ে এটা রিটেন পরীক্ষাতে দিক না কেন, আপনার জন্য অবশ্যই এই 4টা মূলনীতি 5টা অনুচ্ছেদের বর্ণনাটা এখানে আসে। এরপরে আসি আমরা অনুচ্ছেদ 13। মালিকানার নীতি। অনুচ্ছেদ 13 মালিকানা নীতি। অনু 13 মালিকানার নীতি। আমাদের বাংলাদেশে যে উৎপাদন যন্ত্র, উৎপাদন ব্যবস্থা, বন্টন প্রণালী, আপনারা খেয়াল করেন, উৎপাদন যন্ত্র, উৎপাদন ব্যবস্থা এবং বন্টন প্রণালী, এটার উপরে ভিত্তি করে বাংলাদেশে 3 ধরনের মালিকানা প্রচলিত রয়েছে। 3 ধরনের মালিকানা রয়েছে। 3 ধরনের মালিকানা। 1 রাষ্ট্রীয় মালিকানা, খুব সহজ। রাষ্ট্রীয় মালিকানা এটা কেমন? যে আমাদের বাংলাদেশের সব কিছু তো রাষ্ট্রের, রাষ্ট্র ইচ্ছা করলে সে যে কোনো কিছু করতে পারে। অর্থাৎ রাষ্ট্রীয় একটা কলকারখানা রয়েছে, সেখানে সরকারিভাবে নিয়োগ দেওয়া হচ্ছে, রাষ্ট্রীয় একটা প্রতিষ্ঠান রয়েছে, রাষ্ট্র সেটাকে তার মতো করে পরিচালনা করছেন, এটা হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা। 2 সমবায়ী মালিকানা। আপনারা দেখবেন যে সিরাজগঞ্জ, পাবনা, এদিকে অনেক বড় বড় দুগ্ধ খামার রয়েছে। ওই সমস্ত খামারগুলিকে একত্রিত করে সেখানে একটা সমবায়ী মালিকানা তৈরি করা হয়েছে। সেটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সমবায়ী মালিকানা, মানে অনেকের মিলে একটা মালিকানাটা সেখানে স্থাপিত করা হয়েছে। অর্থাৎ সরকার যে প্রফিটটা ওখান থেকে বের করছে, সেই প্রফিটটা ওই সমবায়ীদের মধ্যে সেটাকে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে, সমবায়ী মালিকানা। 3 ব্যক্তিগত মালিকানা, যে আপনার নিজের হয়তো 50 বিঘা জমি রয়েছে, আপনার ব্যাংকে 2 কোটি টাকা রয়েছে, এটা হচ্ছে সম্পূর্ণ আপনার নিজের। সুতরাং আপনি আপনার মতো করে ক্ষমতাশালী আপনি হতে পারবেন, সম্পদশালী আপনি হতে পারবেন। সুতরাং বাংলাদেশে 3 ধরনের মালিকানা প্রচলিত: রাষ্ট্রীয় মালিকানা, সমবায়ী মালিকানা এবং ব্যক্তিগত মালিকানা। 14 কৃষক ও শ্রমিক, যেটাকে মেহনতি মানুষ বলা হচ্ছে, অনু 14। অর্থাৎ আমাদের কৃষক এবং শ্রমিক সম্পর্কে এই 14 নম্বর অনুচ্ছেদে বর্ণনা করা রয়েছে। কৃষক ও শ্রমিক,
আপনারা বাংলাদেশের কৃষি ব্যবস্থা সম্পর্কে কোনো কিছু লিখতে গেলে আপনি 14 নম্বর অনুচ্ছেদটা আপনি উল্লেখ করবেন। তার কারণ কৃষক সম্পর্কে সুস্পষ্টভাবে এখানে বর্ণনা করা আছে যে কৃষকদের জীবন মান উন্নয়নের জন্য আপনি কি কি পদক্ষেপ নেবেন, শ্রমিকের জীবন মান উন্নয়নের জন্য আপনি কি কি পদক্ষেপ নেবেন। ধরুন যে বাংলাদেশের গার্মেন্টস শিল্প সম্পর্কে একটা অনুচ্ছেদ লিখুন, বা বাংলাদেশের অর্থনীতিতে গার্মেন্টস শিল্প কি ভূমিকা রাখছে। আপনি যখন এইটা লিখতে যাবেন তখন কিন্তু আপনি 14 নম্বর অনুচ্ছেদটা ওর মধ্যে ঢোকাইতে পারবেন। কেমন, যে ওই গার্মেন্টসে যে সমস্ত শ্রমিকরা কাজ করছে শ্রমিকদের জীবন মান কেমন, বা শ্রমিকদের জীবন মান উন্নয়নের জন্য আমাদের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বর্ণনা করা রয়েছে। আমি আগেই বলেছি যে বাংলাদেশের প্রত্যেকটা টপিকস যখনই আপনি টাচ করবেন আপনি মাথায় নিয়ে আসবেন যে আমি সংবিধানের কোন অনুচ্ছেদটা আমি ওখানে ঢোকাইতে পারি। কৃষক সম্পর্কে সুস্পষ্ট একটা অনুচ্ছেদ, সেটা হচ্ছে 14 নম্বর। পরবর্তীতে 16 নম্বরে অবশ্য কৃষি বিপ্লব সম্পর্কে আছে। তো আপনার কাছে 16 এবং 14 তালগোল পাকিয়ে যায়, কিন্তু মনে রাখবেন যে 14 হচ্ছে কৃষক সম্পর্কে। অনু 15 এটা মৌলিক প্রয়োজন। মৌলিক প্রয়োজন অনেকেই মৌলিক প্রয়োজন এবং মৌলিক অধিকার এটাকে তালগোল পাকিয়ে ফেলে, কিন্তু মৌলিক অধিকার এটা ভিন্ন জিনিস আর মৌলিক প্রয়োজন অন্য জিনিস। মৌলিক প্রয়োজনটা কি? যেটা অপরিহার্য, একটা মানুষের বেঁচে থাকার জন্য যেটা অপরিহার্য সেটাকে বলা হচ্ছে মৌলিক প্রয়োজন। আর মৌলিক অধিকারটা কি ওটা আমরা পরে আলোচনা করব পরের ক্লাসে, যে আইনের দ্বারা স্বীকৃত যে অধিকারগুলি সেটা হচ্ছে মৌলিক অধিকার। সুতরাং এটা মৌলিক অধিকার নয়, মৌলিক অধিকার আমাদের 26 থেকে 47-এর মধ্যে, আর এটা হচ্ছে মৌলিক প্রয়োজন, বেসিক নিডস। বেসিক নিডসের ক্ষেত্রে এখানে 4টা বিষয় দেওয়া আছে। এই 15 নম্বর অনুচ্ছেদে ক, খ, গ, ঘ 4টা বিষয় এখানে উল্লেখ করা রয়েছে। তো কর মধ্যে কি কি আপনারা সবাই জানেন, যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এই কতে এখানে 5টা বিষয়ের কথা বলা আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সম্পর্কে। আর খতে বলা হচ্ছে কর্মের অধিকার। মানে আপনি মাস্টার্স পাস করেছেন, আপনার একটা যোগ্যতা অনুসারে একটা কর্ম দরকার, যে কর্মের মাধ্যমে আপনি ওই খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা যেটা প্রয়োজনটা আপনি মেটাতে পারেন। এটা গ নম্বরে বলা হচ্ছে এখানে যে বিনোদন, অবকাশ, বিশ্রাম এইগুলোর অধিকার, যে আপনি শুধু দিনরাত পরিশ্রম করবেন সেটা নয়, আপনার বিশ্রাম, বিনোদন, অবকাশ যাপন এটাও আপনার একটা অধিকার। বিনোদন। আর ঘ নম্বরে বলা হচ্ছে যে সামাজিক নিরাপত্তা। এটা সামাজিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা বলতে সোশ্যাল সেফটি, যেটা যে আপনি ধরুন এতিম হয়ে গেলেন ছোটোবেলায় আপনার বাবা মা মারা গেল, সরকারের কর্তব্য হচ্ছে যে আপনাকে ছোটোর থেকে লালন পালন করা। যে আমাদের যে সমস্ত শিশু সদনগুলি রয়েছে সরকারি, এটা কিন্তু এমনিতে তৈরি হয়নি, এটা এই 15 নম্বর সংবিধানের আলোকে এগুলো তৈরি হয়েছে। আপনি বিধবা হয়ে গেলেন, আপনার আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে গেল, রাষ্ট্র আপনার ব্যবস্থাটা করবেন। এটা তার মানে আপনাকে এই যে বিধবা ভাতা যেটা প্রচলিত রয়েছে এটা এমনিতে নয়। 15 নম্বর অনুচ্ছেদে আপনি পথ চলতে আপনি পঙ্গু হয়ে গেলেন, যে আপনি দুর্ঘটনায় পড়ে পঙ্গু হয়ে গেলেন, আপনার ছেলেমেয়েরা আপনাকে দেখে না, সুতরাং বেঁচে থাকার জন্য রাষ্ট্র আপনার দায়িত্বটা নেবেন। আপনি বেকার হয়ে গেলেন, আপনি মাস্টার্স পাস করেছেন, আপনি কোনো চাকরি পাচ্ছেন না, সুতরাং আপনাকে রাষ্ট্র ভাতা দিয়ে আপনাকে পুষবে। সুতরাং ভাতা পাওয়া বা বেঁচে থাকার জন্য যা দরকার সেটা কিন্তু রাষ্ট্র করতে বাধ্য। তো এখন বাংলাদেশে যদিও প্রচলিত নেই, কিন্তু উন্নত রাষ্ট্রগুলিতে কিন্তু এই ভাতা দেওয়ার ব্যবস্থাটা রয়েছে, যে বেকার ভাতা যেটা দেওয়া হয়। তো এখন বাংলাদেশে নেগেটিভ পজিটিভ দুইটাই রয়েছে,
যে সরকার যদি ভাতা দেওয়া শুরু করে তো ও ভাববে যে চাকরি করার বা কাজ করার কি দরকার, রাষ্ট্র তো আমাকে দিচ্ছেই, বাকি জীবনটা এইভাবে কাটিয়ে দিই। তো নেগেটিভ পজিটিভ দুইটাই রয়েছে। আবার আপনি এই 15 নম্বর অনুচ্ছেদের আলোকে আপনি হাইকোর্টে গিয়ে কিন্তু আপনি আবার কেসও করতে পারেন যে বেকার ভাতা দেওয়া হোক, এটা রাষ্ট্র কিন্তু এর ব্যাখ্যা দিতে তখন আবার বাধ্য থাকবে। এরপরে 16, এটা কৃষি বিপ্লব। আচ্ছা, কৃষি বিপ্লবের মধ্যে কি রয়েছে, যে কৃষি বিপ্লব, গ্রামীণ উন্নয়ন, কি বলতো না 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 15 এটা সংশোধিত নয়, 15 সঙ্গে ক খ গ ঘ এভাবে ব্র্যাকেট দিয়ে রয়েছে, আমি এখানে সংক্ষেপে এভাবে লিখেছি। এটাই জানতে চাচ্ছিল যে ব্র্যাকেটের মধ্যে কিছু কিছু আছে ক আর কিছু কিছু আছে এক, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? উপ অনুচ্ছেদ হিসাবে অভিহিত করা হয় এটা। যখন এক ব্র্যাকেট দেওয়া থাকবে সেটার গুরুত্বটা ওখানে বেশি রয়েছে, আর যখন ক ব্র্যাকেট দেওয়া থাকবে সেটার গুরুত্বটা সেখানে কম রয়েছে। তার মানে 15 এক আর 15 ক, তার মানে 15 নম্বরে যে বিষয়টি রয়েছে ওইটারই ব্যাখ্যা নিচের দিকে রয়েছে। আর যখন 15 নিচে 15 এক 15 দুই, যেমন দেখুন যে মৌলিক প্রয়োজন, মৌলিক প্রয়োজনের ব্যাখ্যাটা ক খ গ ঘ, এই মৌলিক প্রয়োজনকে বেস করেই এটা দেওয়া আছে। আর 4 নম্বর অনুচ্ছেদে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, জাতীয় প্রতীক, এখানে কিন্তু দেওয়া আছে 4-এর 1, 4-এর 2, 4-এর 3। তো 4-এর 1-এ হচ্ছে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, জাতীয় প্রতীক। সঙ্গীতের সঙ্গে পতাকার তো মিল নাই, বা পতাকার সঙ্গে জাতীয় প্রতীকের মিল নাই, ওটা হচ্ছে ভিন্ন জিনিস এটা। তার মানে যখন যে বিষয়টাকে এখানে হাইলাইটস করা হবে ওই বিষয় সম্পর্কে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে ক খ গ ঘ। আর যখন ভিন্ন বিষয় এখানে আসছে তখন হচ্ছে 1 2 3 এইভাবে রয়েছে। 1972 সালের সংবিধানের রাষ্ট্রধর্ম ছিল কি না যদি বলতেন? না, ওই সময় ছিল না, ওইটা রাষ্ট্রধর্ম ওই সময় ছিল না, এটা তো পরে করা হয়েছে। কৃষি বিপ্লব ও গ্রামীণ উন্নয়ন, আপনাদের যে তালগোলটা পাকিয়ে যায়, আমি আগে বলেছিলাম 14 নাম্বার এবং 16 নাম্বার। এখানে দেখেন যে 16 নাম্বার অনুচ্ছেদে বলা হচ্ছে যে গ্রাম এবং নগর, অর্থাৎ গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়ন করার জন্য সেখানে শিক্ষা, স্বাস্থ্য, জনস্বাস্থ্য এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে হবে। এই 16 নাম্বার অনুচ্ছেদের মধ্যেও কিন্তু শিক্ষা শব্দটি আছে। তো এই শিক্ষা শব্দটি কোনটা? গ্রামীণ জনগণের যে শিক্ষাটা সেটা সম্পর্কে এখানে বর্ণনা করা হয়েছে। এবং কৃষি বিপ্লব, তার মানে ফসলাদি উৎপাদন করার ক্ষেত্রে 14 হচ্ছে কৃষক আর 16 হচ্ছে কৃষি বিপ্লব বা এই গ্রামীণ উন্নয়ন। এখানে বিদ্যুতের কথা বলা হচ্ছে যে গ্রামের মানুষের জীবনমান উন্নয়ন করার জন্য সেখানে বিদ্যুতের ব্যবস্থাটা করতে হবে। সুতরাং 14 এবং 16 আপনি ডিফারেন্স করে পড়বেন। এরপরে আসি আমরা 17। কয়টা বাজে? 32 বেজে গেছে। ওরে বাবা, আমাদের দ্রুত শেষ করতে হবে, সমস্যা নেই। আজকে আমরা যে পর্যন্ত রাখতে পারবো, পরবর্তীতে সেখান থেকে শুরু করব। 17 নাম্বার, অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা। অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। আপনি মেইনলি শিক্ষাটাকে মনে রাখবেন, তার কারণ 17 নাম্বার অনুচ্ছেদ মানে হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কিত এটা। তো এখানে 3টা প্যারা রয়েছে, ক খ গ ঘ। তো এর মধ্যে এখানে বলা হচ্ছে যে আইনের দ্বারা নির্ধারিত যে বালক বালিকাদের এখানে শিক্ষার ব্যবস্থা করতে হবে। যেমন বাংলাদেশ সরকার এখানে 10ম শ্রেণী পর্যন্ত কোনো বেতন নিচ্ছে না, বা ডিগ্রি পর্যন্ত মেয়েদের বেতন নিচ্ছে না, এইটা সরকার আইনের দ্বারা নির্ধারণ করছে। আবার এখানে উল্লেখ রয়েছে যে আইনের দ্বারা নির্ধারণ করে নিরক্ষরতা দূর করতে হবে। তো এখন নিরক্ষরতা দূর করানোর ক্ষেত্রে প্রথমত 1992 সালে যখন
ইয়ে করে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা করে তখন 68টা উপজেলায় করেছিল। পরবর্তীতে সেটা সমগ্র বাংলাদেশে এটা করলো, পর্যায়ক্রমে এই ব্যবস্থাগুলি গ্রহণ করেছে। সুতরাং শিক্ষা সম্পর্কিত আমাদের অনুচ্ছেদ হচ্ছে 17। অনুচ্ছেদ 18 এটা জনস্বাস্থ্য ও নৈতিকতা। এখানে দুইটা বিষয় রয়েছে, একটা হচ্ছে জনস্বাস্থ্য আর আরেকটা হচ্ছে নৈতিকতা। জনস্বাস্থ্যের মধ্যে বলা হচ্ছে যে জনগণের পুষ্টির স্তর, তার মানে 18-1 একে বলা হচ্ছে যে জনগণের পুষ্টির স্তর এটা নির্ধারণ করবে। দেখছেন যে এই যে করোনার কারণে যদি শিক্ষা প্রতিষ্ঠান খোলে তাহলে তারা সিদ্ধান্ত নিয়েছে যে মেয়েদেরকে প্রতি সপ্তাহে একটা করে আয়রন ট্যাবলেট খাওয়ানো হবে। তার মানে কি জনগণের পুষ্টিটা নিশ্চিত করার জন্য এটা। এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো ভেষজ মানে হার্বাল যে ঔষধগুলি এটার কিন্তু সাইড ইফেক্টটা বেশি। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো ভেষজ ব্যবহার করা যাবে না। আর একটা হচ্ছে মদ এবং মাদক পানীয়, যেটা এখন যে মাদকের বিরুদ্ধে যে অভিযানটা সরকার চালাচ্ছে এটা কিন্তু সংবিধানের আলোকে এই 18 নম্বর অনুচ্ছেদে জনস্বাস্থ্যটাকে রক্ষা করার জন্য। তাহলে জনগণের পুষ্টির স্তর নির্ধারণ, মদ ও মাদক পানীয় নিষিদ্ধকরণ, আর একটা হচ্ছে কি জনস্বাস্থ্যের ক্ষতিকর করে এরকম ভেষজ যে ঔষধগুলি রয়েছে সেটা নিষিদ্ধ করানোর জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য, এটা হচ্ছে জনস্বাস্থ্য। আর 18-2 যেটা নৈতিকতা, নৈতিকতার ক্ষেত্রে এখানে দুইটা শব্দ ব্যবহার করা হচ্ছে। একটা বলা হচ্ছে যে পতিতাবৃত্তি এবং জুয়া খেলা নিষিদ্ধকরণের জন্য সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। গণিকালয় বা পতিতাবৃত্তি, তার মানে যে পতিতাবৃত্তি করে কেউ জীবনযাপন করবে সেইটা রাষ্ট্র করতে দিবে না, তাকে পুনর্বাসনের ব্যবস্থা করবে বা তাকে ওই কাজ থেকে নিবৃত্ত করবে, ওইটা এখানে রয়েছে। আবার জুয়া খেলা এটা রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ রয়েছে, সেটা 18-2 নম্বর রয়েছে। সুতরাং গণিকাবৃত্তি বা পতিতাবৃত্তি ও জুয়া খেলা নিষিদ্ধকরণ সম্পর্কে বলা হচ্ছে 18-2 নম্বর অনুচ্ছেদে। এরপরে আসি আমরা 18 জীব বৈচিত্র্য, এটা নতুনভাবে সংযোজন করা হয়েছে। 18 জীব বৈচিত্র্য সংরক্ষণ বা তাদের সম্পর্কিত। আপনারা জানেন যে এখন এটা 2011 সালে পঞ্চদশ সংবিধান সংশোধনের মাধ্যমে করেছে। এখন ইচ্ছা করলেও কেউ তিমি এখানে মারতে পারবে না বা ডলফিন মারতে পারবে না, কেউ হরিণ ধরে এনে বাড়িতে পুষতে পারবে না, আগে পারত। এই 11 সালের এই আইনের বলে এটা পারবে না এখন, তার কারণ ওই জীব বৈচিত্র্য সংরক্ষণ করার জন্য। আবার কেউ ইচ্ছা করলে পুকুর ভরাট করতে পারবে না। আপনারা দেখছেন যে এই যে রাজশাহীর বাগমারার এইদিকে প্রায় দেখা যায় যে এসিল্যান্ড অভিযান চালিয়ে 10 জনকে ধরে এনেছে। তারা কি করছিল? পুকুর কাটছিল। ওরা তো আশ্চর্য হয়ে যায়, কিরে আমার নিজের জমিতে আমি পুকুর কাটবো, আমাকে আবার বাধা দেওয়ার কে? আবার কেউ একটা পুকুর রয়েছে সেটাকে ভরাট করছে, তাকে ধরে নিয়ে আসছে, কিরে আমার নিজের পুকুর আমি ভরাট করবো, আবার আমাকে বাধা দিচ্ছে কেন? এটা মূলত এই 18 অনুচ্ছেদের বলে যে প্রাকৃতিক যে সম্পদ রয়েছে সেটাকে সংরক্ষণ করতে হবে। তুমি ইচ্ছা করলে তুমি কৃষি জমি কেটে সব পুকুর করে দিবা, সেটা করতে পারবা না। বা একটা পুকুর রয়েছে সে এলাকার বৈচিত্র্যটাকে সংরক্ষণ করছে, সেটা তুমি ইচ্ছা করে ভরতে পারবা না। 11 সালের এই সংবিধান এই সংযোজন করার পর থেকে পুকুর ভরাট করে কোনো বাড়ি করলে সেই বাড়ি কোনো অনুমতি পাচ্ছে না, মানে সরকারি অনুমোদন নিয়ে, বিশেষ করে রাজশাহী শহরে এখানে সিটি কর্পোরেশন থেকে কোনো অনুমতি দিবে না। এটা ইচ্ছা করলে যে কোনো সময় এসে এই বাড়িটা ভেঙে দিতে পারে এটা। এরপরে অনুচ্ছেদ 19 সুযোগের সমতা। সুযোগের সমতা এর মধ্যে সুযোগের সমতার মধ্যে 19-এর 2টা বেশি গুরুত্বপূর্ণ, 19-এর 1টা গুরুত্বপূর্ণ নয়, 19-এর 3। সুযোগের সমতা এখানে 19-এর
3টা আপনারা পড়বেন, যে জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করা। জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ এবং সুযোগের সমতা নিশ্চিত করা। আমাদের এই 19 নম্বর অনুচ্ছেদের সঙ্গে কয়েকটা সিমিলার অনুচ্ছেদ রয়েছে, 27, 28, 29। এই অনুচ্ছেদগুলি এর মধ্যে পড়ে। আবার আপনি নারী অধিকার সম্পর্কে যখন পড়বেন তখন 19-3, 27, 28, 29, 59, 65 এই অনুচ্ছেদগুলি এখানে আসবে। আমরা এটা পরে আলোচনা করব, কিন্তু 19-3টা আপনি জানবেন। 20 নাম্বারটা এতটা গুরুত্বপূর্ণ নয়, এটা না পড়লেও চলবে। 21 নাম্বার অনুচ্ছেদ, 21 নাম্বার অনুচ্ছেদে এখানে নাগরিক এবং সরকারি কর্মচারীদের কর্তব্য, নাগরিক এবং সরকারি কর্মকর্তাদের কর্তব্য। যে প্রথমত 21-এর 1 নম্বরে যে আপনি নাগরিক হিসাবে আপনার দায়িত্বটা কি রয়েছে ওইটা গুরুত্বপূর্ণ নয়, মূলত এখানে 21-এর 2 এইটা গুরুত্বপূর্ণ। এইটা ভাইভাতে আবার জিজ্ঞাসা করে 21-এর 2টা, যে সকল সময়ে জনগণের সেবা করার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক কর্মচারীর কর্তব্য। তার মানে এইটা ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করে যে আপনি যে বিসিএস ক্যাডার হবেন আপনার কর্তব্যটা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? 21-এর 2, যে আপনি সরকারি কর্মচারী হলে সকল সময়ে আপনি প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত থাকতে আপনি বাধ্য হবেন। যে আপনি যখনই সরকারি কর্মচারী হবেন তখনই কিন্তু আপনি ইচ্ছা করলে যে কোনো কাজ করতে পারবেন না। ধরুন আপনার গ্রামে মারামারি হয়েছে, আপনি হয়তো ওখানে ছিলেন, অফিস ফাঁকি দিয়ে আপনি ওখানে ছিলেন, আপনি ইচ্ছা করলেই কিন্তু সাক্ষী দিতে পারবেন না। তখন আপনাকে উল্টা ধরবে যে আপনার তো অফিস ছিল, আপনি তো ছুটি নেন নাই, তো আপনি আবার কি করে মারামারি দেখতে গেলেন? এই ব্যাপারটি রয়েছে। আচ্ছা, এরপরে অনুচ্ছেদ 22, এটা নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগের পৃথকীকরণ। এটা রিটেন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যদিও আমাদের নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ এটা আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে। যেমন আমাদের 48 থেকে 64 পর্যন্ত এটা নির্বাহী বিভাগ, আর 94 থেকে 117 পর্যন্ত এটা হচ্ছে বিচার বিভাগ। তো এই নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ আমরা এই অনুচ্ছেদ যখন পড়ব তখন নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করব। 23 নম্বর অনুচ্ছেদের এটা গুরুত্বপূর্ণ এতটা নয়, কিন্তু 23-এর ক এটা গুরুত্বপূর্ণ। এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী উপজাতি সম্পর্কে বলা হয়েছে। তো এইটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এটাও 2011 সালে 15 সংবিধান সংশোধনের মাধ্যমে করা হয়েছে। এখানকার বিতর্কটা হচ্ছে উপজাতি আর আদিবাসী নিয়ে। উপজাতি এবং আদিবাসী, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যে সমস্ত জাতিগোষ্ঠীগুলি রয়েছে ওরা বলে আমরা আদিবাসী, আর সরকার 23 ক অনুচ্ছেদ করে ওদেরকে বলছে যে না তোমরা হচ্ছে উপজাতি। এখন আদিবাসী আর উপজাতির মধ্যে ডিফারেন্সটা কি? আদিবাসী মানে হচ্ছে যারা আগের থেকে ওই ভূখণ্ডে বসবাস করে আসছে, মানে ওই অঞ্চলের প্রথম অধিবাসী যারা তারা হচ্ছে আদিবাসী। আর উপজাতি কারা? যারা অন্য জায়গা থেকে এসে ওখানে বসবাস শুরু করেছে, তারা হচ্ছে উপজাতি। তো সরকার মানে ওদেরকে মিন করছে যে তোমরা অন্য জায়গা থেকে এসে এখানে বসবাস করছো, কিন্তু ওরা বলছে না আমরা এখানকার আগের থেকেই বসবাস করছি। এটা নিয়েই মূলত বিতর্ক চলছে যে 23 ক অনুচ্ছেদটা নিয়ে তাদের আপত্তি রয়েছে। 24টা গুরুত্বপূর্ণ নয়, জাতীয় স্মৃতি সংরক্ষণ এর থেকে না, 24টা আপনারা দেখবেন। 24 অনুচ্ছেদ এটা হচ্ছে জাতীয় স্মৃতি নিদর্শন সংরক্ষণ। এই যে বিভিন্ন ভাস্কর্য ভাঙচুরের যে ব্যাপারটি চলে আসছে, এখন যে বিতর্কটা চলছে, এই জাতীয় স্মৃতি নিদর্শনগুলি যে
মেহেরপুরের মুজিবনগরে এখানে কিছু স্মৃতি নিদর্শন তৈরি করেছে, সেটাকে যে কেউ ইচ্ছা করে ভেঙে ফেলবে সেটা কিন্তু নয়। এই 24 নম্বর অনুচ্ছেদের বলে এটা কিন্তু সংরক্ষণ করতে পারে সরকার। সুতরাং আপনি বর্তমান প্রেক্ষাপটে 24 নম্বর অনুচ্ছেদটা বিসিএসে আসতে পারে, তার কারণ যেহেতু এই যে ভাস্কর্য বা নিদর্শনগুলি ভেঙে ফেলার এটা নিয়ে যে বিভিন্ন বিতর্কটা চলছে, সুতরাং আমাদের বাংলাদেশের সংবিধানের 24 নম্বর অনুচ্ছেদে জাতীয় স্মৃতি নিদর্শনগুলি সংরক্ষণের ব্যাপারটি এসেছে। এটা আগে গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু বর্তমানের জন্য 24 নম্বরটা গুরুত্বপূর্ণ। 25 নম্বর অনুচ্ছেদ আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা এবং সংহতি। আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, সংহতি মানে কোনো দেশে আগ্রাসন করা বা জাতিসংঘ সহ আন্তর্জাতিক যে সংগঠনগুলি রয়েছে তাদের যে আইন কানুন রয়েছে সেই আইন কানুনগুলি মেনে চলা, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া, বর্ণবাদ বৈষম্যর বিরুদ্ধে অবস্থান নেওয়া, এই ব্যাপারগুলি মূলত আমাদের 25 নম্বর রয়েছে। যারা পররাষ্ট্র নীতি সম্পর্কে কোনো কিছু বর্ণনা করতে গেলে এই 25 নম্বর অনুচ্ছেদ লাগবে, বা যারা ফরেন অ্যাফেয়ার্স 1 নম্বর চয়েস দিয়েছেন তাদের জন্য 25 নম্বর অনুচ্ছেদটা গুরুত্বপূর্ণ। ফরেন অ্যাফেয়ার্সে আপনাকে 25 এবং 145 ক এই দুইটা অনুচ্ছেদ ধরতে পারে। এই জন্য পররাষ্ট্র নীতি সম্পর্কে বর্ণনা রয়েছে আমাদের 25 নম্বর অনুচ্ছেদে। তো শেষে দিয়ে খুব দ্রুত হয়ে গেছে আসলে শেষ করার স্বার্থে। তো আপনাদের যেই দিন যে অনুচ্ছেদগুলি পড়ানো হচ্ছে আপনারা পড়ে যান, তাহলে আপনাদের জন্য সহজ হবে। আর যদি মনে করেন যে ক্লাসগুলি করে পরে পড়ব, কঠিন হয়ে যাবে। তার কারণ আজকে আমি 25 পর্যন্ত গিয়েছি, আগামী ক্লাসে কিন্তু আমি 26 থেকে 93 পর্যন্ত যাব, ওখানে জাম করে করে যাব ওইটা। তো সুতরাং আজকে যেগুলো করলেন আপনারা পড়ে ফেলবেন। আর আগামী ক্লাসে আমরা, আগামীকালকে তো রয়েছে 26 থেকে আমরা 93 পর্যন্ত মৌলিক অধিকার, নির্বাহী বিভাগ এবং বিচার আইন বিভাগ সম্পর্কে আমরা পড়ব। তো সবাই ভালো থাকবেন, আবার আগামীকালকে ইনশাল্লাহ দেখা হবে। আপনাদের একটা নোটিশ আছে, শামীম কিছু বলবেন। আচ্ছা, আপনাদের ম্যাথ ক্লাস ছিল 8:50-এ। ম্যাথ ক্লাসটা হবে 5-7 মিনিট দেরি হতে পারে, এটুকুই। ম্যাথ ক্লাসটা হবে 8:50 বা 55 বাজতে পারে, 5-7 মিনিট একটু লেটে ম্যাথ ক্লাসটা শুরু হবে। আর যেনারা আপনারা ক্লাস টেস্ট দেননি এই ফাঁকে তারা ক্লাস টেস্ট দিয়ে নেবেন। ধন্যবাদ।